সবাইকে শুভেচ্ছা। আমি হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে ডক্টর শাহিন মাহমুদ। আমি আমার টাইমলাইনে শেয়ার করে নিলাম। আপনারাও আশা করি যার যার টাইমলাইনে যতটুকু সম্ভব মানুষকে জানানোর জন্য শেয়ার করবেন। আমরা আজকে অর্গাননের ক্লাস করছি এবং একে সায়েন্টিফিক পার্সপেক্টিভ থেকে বোঝার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি হ্যানিম্যানের যে বইগুলো, এই প্রত্যেকটাই অত্যন্ত সায়েন্টিফিক স্ট্রাকচারেই বলতে গেলে সাজানো। আমি খুব অদ্ভুত হয়েছি। আমি তো অর্গানন সম্বন্ধে বলেছিলাম কয়েকদিন আগে। কাজী আব্দুল্লাহ মাহফুজ, হোমিও ডাইজেস্টের প্রতিষ্ঠাতা পরিচালক, তার একটা ক্রনিক ডিজিজ নিয়ে তিনি একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। যেহেতু গবেষণার সাথে তিনি কম বেশি যুক্তই এবং বাংলাদেশে হোমিও ডাইজেস্ট রিসার্চ ফ্যাকাল্টির প্রতিষ্ঠাতার একজন, কাজেই তিনি নিজে নিজে এইটুকু অ্যারেঞ্জমেন্ট করতেই পারেন। তিনি ক্রনিক ডিজিজ গ্রন্থটিকে অ্যারেঞ্জ করেছেন এবং আমি দেখলাম একদম নিখুঁতভাবে তা বর্তমান আধুনিক সায়েন্টিফিক প্রেজেন্টেশন সুন্দরভাবে সেখানে উঠে এসেছে। ঠিক ক্রনিক ডিজিজ গ্রন্থটি পর্যন্ত এইভাবেই সাজানো। তো যাই হোক, আমরা এবার আজকে অর্গাননের 3 নাম্বার অ্যাফোরিজম, এই অ্যাফোরিজমটি নিয়ে আজকে আলোচনা করব এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের একটা জিনিস ধারণায় রাখতে হবে, অর্গানন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সাজানো একটি গ্রন্থ এবং খুবই সুপরিকল্পিত ভাবে সাজানো একটি গ্রন্থ। কেন বলছি এই কথাটি? আপনারা দেখবেন যে 70 নাম্বার অ্যাফোরিজম পর্যন্ত খুব ফাউন্ডেশনাল, একদম ভিত্তিমূলক কথাগুলো এত ধীরে ধীরে সুস্পষ্ট ভাবে, একদম গাঁথুনি, একটা বিল্ডিং যেভাবে গাঁথতে হয়, যে প্রথমে এই ম্যাটেরিয়ালস, তারপরে একটা সুনির্দিষ্ট ম্যাটেরিয়ালস গুলোর অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যেভাবে গাঁথা হয়, আমাদের ওই অর্গাননকে ঠিক সেভাবে সুপরিচ্ছন্ন একটির পর একটি আইডিয়া বা কনসেপ্ট গুলো উন্মোচন করে হ্যানিম্যান গেঁথেছেন। প্রমাণ দিয়ে সমৃদ্ধ করেছেন, পরীক্ষণ দিয়ে সমৃদ্ধ করেছেন। এবং 3 নাম্বার অ্যাফোরিজমে তিনি যা বলছেন আমরা আগে দেখব। সেখানে একজন মেডিকেল আর্ট প্র্যাকটিশনারের, আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু বলা হয়নি যে হোমিওপ্যাথিক মেডিকেল আর্ট প্র্যাকটিশনারের। আমি বারবার বলি, আজকে যেরকম বলছি, যে অর্গানন বা হানিম্যানের যে কোনো প্রচেষ্টা শুধুমাত্র একটা সেট তৈরি করার জন্য কিন্তু করা হয়নি। এটা করা হয়েছিল বিজ্ঞান, মানুষের চিকিৎসার নেপথ্যে যে বিজ্ঞানটি রয়েছে, মানুষের চিকিৎসার বিজ্ঞান, সায়েন্স এর গোড়াতে থাকা ইউনিভার্সাল ল অ্যান্ড প্রিন্সিপালস, সেগুলোকে উন্মোচন করা একজন বিজ্ঞানী হিসেবে হানিম্যানের এটাই ছিল মূলত তার কাজ। এবং সেই ভিত্তিতে তিনি কিন্তু একটির পর একটি অ্যাফোরিজম দিয়ে গিয়েছেন। এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ধারণাগুলো। কাজে আমরা হোমিওপ্যাথরা তো চিকিৎসক, কাজে আমরা তো অবশ্যই এটা আমরা মেনটেন করব, বুঝবো। আমি বলবো 3 নাম্বার অ্যাফোরিজম একটি, লক্ষ্য করুন, এখানে তো হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ডিভিশন করা হচ্ছে না। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে 3 নাম্বার অ্যাফোরিজম বুঝতে গেলে, এই কারণে বারবার এটা আমি উল্লেখ করছি। তিনি বলছেন টু বি এ জেনুইন প্র্যাকটিশনার, এনে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কোনো ভাগ না। তিনি বলছেন যে একটা সত্যিকারের জেনুইন বিশুদ্ধ প্র্যাকটিশনার, চর্চাকারী কি মেডিকেল আর্ট, চিকিৎসা কলার সত্যিকারের চর্চাকারী, বিশুদ্ধ চর্চাকারী হতে গেলে এ ফিজিশিয়ান মাস্ট, একজন চিকিৎসককে অবশ্যই, দেখুন এখানে একটা জায়গায় হোমিওপ্যাথ নয়, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান নয়, তিনি সত্যিকার অর্থে 3 নাম্বার অ্যাফোরিজমে আমি বলি সব সময় যে এটা হচ্ছে সিলেবাস, সত্যিকারের মেডিকেল সিলেবাস। আপনারা যদি বুঝতে চান, আজকের এই লাইভটিতে আমরা বোঝার চেষ্টা করব, এটা কিন্তু সত্যিকারের চিকিৎসার সিলেবাস। একজন হোমিওপ্যাথের, আমরা হোমিওপ্যাথি হিসেবে এবং হোমিওপ্যাথির আবিষ্কর্তা হানিম্যান কর্তৃক প্রণীত বলে আমরা অবশ্যই অত্যন্ত গর্বের সাথে ব্যাপারটি উল্লেখ করতে পারি যে এটা আমাদের হোমিওপ্যাথিক সিলেবাস অন্তত পক্ষে হওয়ার কথা ছিল। আবারও বলছি, এটা অন্তত পক্ষে যদি আমরা সত্যিকারই হোমিওপ্যাথ হই, মানে হানিম্যানের প্রকৃত অনুসারী হই, বিশুদ্ধ ধারার হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা করে থাকি, তাহলে এটা তো অবশ্যই আমাদের হোমিওপ্যাথদের অন্তত পক্ষে সিলেবাস হওয়ার কথা ছিল। কেন বলছি আমরা একটু বোঝার চেষ্টা করি। চিকিৎসকের কি থাকতে হবে?
ক্লিয়ারলি রিয়ালাইজ হোয়াট ইজ টু বি কিওরড ইন ডিজিজ। এইবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে আমি গত ক্লাসেও বলেছিলাম যে কেউ কেউ আছেন ডিজিজ শব্দ উচ্চারণ করলে তার হৃদকম্পিত হয়, আমি হোমিওপ্যাথি থেকে বের হয়ে গেছি বা আমি হোমিওপ্যাথির প্রিন্সিপালস নষ্ট করে বসেছি। কিন্তু হ্যানিম্যান কিন্তু তা বলছেন না। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি বলছেন ক্লিয়ারলি রিয়ালাইজ হোয়াট ইজ টু বি কিওরড ইন ডিজিজ, রোগের মধ্য থেকে কি আরোগ্য করতে হবে। এটাকে তিনি সিলেবাস হিসাবে নির্ধারণ করলেন, তার পয়লা লাইন এটা। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে রোগটা কি এবং রোগের মধ্য থেকে কি আরোগ্য করতে হবে। আমি আবারও বলছি 70 নাম্বার অ্যাফোরিজম পর্যন্ত এগুলো আমাদের ফাউন্ডেশনাল কনসেপ্ট। তো এই কনসেপ্ট গুলো আমাদের পরিষ্কার না হলে আমরা হোমিওপ্যাথি বুঝতে পারবো না, একদম পরিষ্কার সাফ কথা। এবং যে কনসেপ্ট গুলোর ব্যাপারে কনফিউশন আজ পর্যন্ত সমাজে পুরোদমে বিদ্যমান, ফলাফল স্বরূপ পরেরটুকু আমরা শুধু মানে যখন প্র্যাকটিক্যাল অংশে আসি তখন আমরা আর চিন্তা করতে পারি না। খুব সিম্পল কথা, আপনাকে যদি বলা হয় যে সততা একটি মহত্বপূর্ণ গুণ, আচ্ছা এইবার সত্যিকার অর্থে যদি আপনি এই লাইনটি বুঝতে চান যে সততা একটি মহত্বপূর্ণ গুণ, আপনাকে বুঝতে হবে সততা কি, আপনাকে বুঝতে হবে মহত্ব কি, আপনাকে বুঝতে হবে গুণ কি। এই তিনটি জিনিস সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে তাহলে সততা যে একটি মহত্বপূর্ণ গুণ এই কথাটি দিয়ে আদতে কি বোঝানো হলো বোঝা গেল না। বরঞ্চ আপনি হয়তো আপনার সুপারফিশিয়াল বা সংকীর্ণ চিন্তার থেকে আপনি কিন্তু অর্থ জানেন না। সততা বলতে আপনার মধ্যে একটা সুপারফিশিয়াল ভাষা ধারণা আছে। আপনি হয়তো শুধুমাত্র কেউ মিথ্যা কথা বলবে না এটাকে সততা মনে করেন, এবং মহৎ বলতেও আপনি তেমন কোনো পরিচ্ছন্ন ধারণা রাখেন না। এবার আপনাকে যদি কেউ এই কথা বলে আপনার মধ্যে কিন্তু আপনার সেই ধারণা অনুযায়ী কথা আসবে, মিথ্যা কথা না বলাটা মনে হয় ভালো, এটাই বলছি। মানে খুব সুপারফিশিয়াল একটা ধারণা আপনি লাভ করবেন। তাহলে একই বাক্য, একই শব্দ, একই লাইন থেকে আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ধারণা পেতে পারে। শুধু বইয়ের মধ্যে বা একটা গ্রন্থে সত্যিকারের কথা লেখা থাকলেই কিন্তু পারসেপশন ক্লিয়ার হয় না। তার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হয় যে স্ট্যান্ডার্ড ফরমেশনে এগুলোতে কি বলা আছে, রোগটা আসলে হ্যানিম্যান কি বলেছেন, এবং এটা কেমন কথা যে আমাকে রোগের মধ্যে থেকে কি সারাতে হবে এটা বলা হচ্ছে। এই প্রশ্ন অর্গানন পড়ার সময় আপনার কি এসেছে যে এটা কেন বলা হলো যে রোগের মধ্যে থেকে কিছু যে মানে কি সারাতে হবে? অদ্ভুত। আমি ইনশাল্লাহ আলোচনা করবো আজকের আলোচনায়। আমরা আগে দেখে নিই যে হ্যানিম্যান আসলে কি কি বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ এগুলো বুঝতে পারে, এই প্রশ্নগুলো ওঠা যে ইন ইজ সিঙ্গেল কেস অফ ডিজিজ। এবার বলছেন কি কোন জায়গায় প্রতিটা একদম আলাদা আলাদা প্রতিটা কেসের মধ্যে, রোগের ক্ষেত্রের মধ্যে, রোগের কেসের মধ্যে, মানে প্রত্যেকটা রোগের জায়গা থেকে একটা রোগীতে রোগ দেখা দিয়েছে, সেই প্রত্যেকটা রোগীতে বা প্রত্যেকটা রোগের ক্ষেত্রে বা প্রত্যেকটা সিঙ্গেল কেস একক অনন্য কেসে রোগের ক্ষেত্রটিতে আপনাকে সেই জায়গায় কি সারাতে হবে, এটা হচ্ছে প্রথমে আপনাকে জানতে হবে। সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে ডিসার্নমেন্ট অফ দ্য ডিজিজ বা ইন্ডিকেটর, অর্থাৎ রোগের পরিচয়, রোগের নির্ণয় বিষয় বা ইঙ্গিত, এই ইন্ডিকেটর। এটা হচ্ছে সিলেবাসের প্রথম অংশ। দ্বিতীয় অংশ ক্লিয়ারলি রিয়ালাইজ হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন। এবার দ্বিতীয় অংশ, সিলেবাসের দ্বিতীয় অংশ, হোমিওপ্যাথিক সিলেবাসের। আমি আবারও বলছি, আমি সুস্পষ্টভাবে আবারও বলছি, যারা সত্যিকারে হোমিওপ্যাথি শিখতে চান তাদেরকে হানিম্যানের এই অর্গাননের 3 নম্বরে দেওয়া অ্যাফোরিজমকে ধারণাগত জায়গাটিতে একদম সুস্পষ্ট করে এবং সেই মোতাবেক যখন, সেই প্রায়োরিটি অনুযায়ী যখন, বা এটাকে হানিম্যান কিভাবে গুরুত্বারোপ বা তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করলেন সে অনুযায়ী যখন আপনি শিখবেন তখন কিন্তু আপনি সঠিক হোমিওপ্যাথিক সম্বন্ধে শিখতে পারবেন, সঠিক ধারণাটি পাবেন। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো এবার আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি, দ্বিতীয় সিলেবাসের দ্বিতীয় অংশ, অর্থাৎ প্রথম অংশ আমরা পড়লাম, দ্বিতীয় অংশে বলছেন ক্লিয়ারলি রিয়ালাইজ হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন। ওষুধের মধ্যে থেকে, মানে খুব ভালো মতো
আপনাকে উপলব্ধি করতে হবে। এখানে শুধু আন্ডারস্ট্যান্ডিং নয়, শুধু নো নয়, বা কেবল নলেজ নয়, কিন্তু এখানে কিন্তু দুই জায়গাতেই যে শব্দটি ব্যবহার করছেন, আমি একটু বলি। আমি ও রেলির অনুবাদ কেন ব্যবহার করি? ও রেলির অনুবাদ ব্যবহার করার কারণ হচ্ছে সে প্রতিটা শব্দ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তারপর তার অনুবাদটি করেছেন। অ্যাকচুয়ালি ডাজনের অনুবাদে প্রচুর পরিমাণ ভুল ছিল, এটা সবাই জানতো, কিন্তু আসলে ওইটা কারেকশন করে সরাসরি জার্মানি থেকে পুনরায় আবার একটা নতুন সংস্করণ পরিচ্ছন্নভাবে অনুবাদ সংস্করণ বের করা সম্ভব হচ্ছিল না বিভিন্ন কারণে। কারণ তার জন্য একটা দক্ষ লোক লাগে জার্মান ভাষায়, যিনি একইভাবে ইংরেজি বা অন্য যে ভাষায় অনুবাদ করবে সেই ভাষায় এবং পরিচ্ছন্ন এবং খুব সুস্পষ্ট ভাবে জার্মান ভাষাটি জানবেন। ও রেলি এই কাজটি করেছেন। তো এই রিয়ালাইজ যখন এখানে বলা হয়েছে, সেটা আন্ডারস্ট্যান্ডিং এর চাইতে অনেক বেশি কিছু, সেটা নোয়িং এর চাইতে শুধুমাত্র একটু জানার চাইতে বেশি কিছু। শুধুমাত্র জানা নয়, এখানে রিয়ালাইজ, আপনাকে উপলব্ধি করতে হবে। এখানে যেহেতু এই শব্দটি আছে, হানিম্যান যেহেতু ব্যবহার করেছেন, কাজে আমি এর গুরুত্ব আরো অবশ্যই করব। আপনাকে এই সিলেবাসটা বুঝতে হবে। আপনি যদি সিলেবাস না বুঝেন, তাহলে আসলে আপনি ইন্টাররিলেট করতে পারবেন না। আপনার জ্ঞানগুলো কোথায় কতটুকু লাগছে, কেন লাগছে, এটা আপনি ইন্টাররিলেট করতে পারবেন না, ইন্টারপ্রেট করতে পারবেন না। তো হানিম্যান সিলেবাসের দ্বিতীয় অংশে বলছেন, ক্লিয়ারলি রিয়ালাইজ হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন, দ্যাট ইজ ইন ইচ পার্টিকুলার মেডিসিন। মানে এটা কোন ক্ষেত্রে দাও, যে আগে যেমনি বললেন যে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে তোমাকে এইভাবে ভাবতে হবে যে আমার এই পার্টিকুলার রোগের ক্ষেত্র থেকে আমাকে কি সারাতে হবে, আমার এই পার্টিকুলার রোগের ক্ষেত্রে এই রোগীটি থেকে কি সারাতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা পার্টিকুলার ওষুধের মধ্যে তার আরোগ্যকারী শক্তিটা কি আছে, কি নিহিত আছে। নলেজ অফ মেডিসিনাল পাওয়ার, ওষুধের শক্তি সম্বন্ধে জ্ঞান। তাহলে আমাদের রোগ সম্বন্ধে জ্ঞান এবং আমাদের নলেজ অফ মেডিসিনাল পাওয়ার, ওষুধের শক্তি সম্বন্ধে জ্ঞান। এবং তৃতীয়ত সিলেবাসের আরেকটি প্রধান কম্পার্টমেন্ট বা কম্পোনেন্ট, আমি এই তিনটাকে বলবো হলো বেসিক কম্পোনেন্ট অফ হোমিওপ্যাথিক সিলেবাস। সেখানে কি দেওয়া আছে? 3 নাম্বার, বি অ্যাওয়ার অফ হাউ টু অ্যাডাপ্ট হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন to what he has discerned to be undoubtedly diseased in the patient according to clear principles. এখানে দুর্দান্ত একটা বড় চমক। হানিম্যান এখানে বড় কথা যাই বলেছেন, আমি সেটা বলছি, কিন্তু লাস্টে যুক্ত করলেন অ্যাকর্ডিং টু ক্লিয়ার প্রিন্সিপালস। অ্যাকর্ডিং টু ক্লিয়ার প্রিন্সিপালস, এই শব্দটা একটু আপনাদের মনে রাখতে অনুরোধ করছি। হানিম্যান কি বললেন? যে এটা সম্বন্ধে অবগত থাকা কি, যে ওষুধের মধ্যে যে আরোগ্যকারী ক্ষমতা সক্ষমতা রয়েছে, ওষুধের মধ্যে আরোগ্যকারী যা কিছুই রয়েছে, আমরা যখন নিশ্চিত ভাবে জানি আনডাউটেডলি ডিজিজ ইন দ্য পেশেন্ট, রোগীর মধ্যে যা নিঃসন্দেহে রোগাক্রান্ত বা ডিজিজ, সেখানে কিভাবে প্রয়োগ করতে হবে সেই শক্তিকে, ওষুধের শক্তিটাকে। আমি আমাদের ভাষায় বললে যে রোগীর মধ্যে নিশ্চিত ভাবেই যা রোগাক্রান্ত, যে যাকে সারাতে হবে, সেই জায়গায় আমাদের ওষুধের আরোগ্যকারী শক্তিকে কিভাবে প্রয়োগ করতে হবে সেটা জানা। এবং সেটা কিভাবে জানা? অ্যাকর্ডিং টু ক্লিয়ার প্রিন্সিপালস। ওই অনুমান ভিত্তিক নয়, খামখেয়ালি নয়। প্রিন্সিপালস মানেই হচ্ছে একটা নীতি। সেই নীতি কোন নীতি? হানিম্যান সারা জীবন বলে গেছেন, সেটা সায়েন্টিফিক প্রিন্সিপালস, বৈজ্ঞানিক মূলনীতি। আবারও বলছি, হানিম্যান সেটাকে বারবার কোন ফিলোসফিক্যাল প্রিন্সিপালস বলেননি, কোন ধারণাগত কনসেপচুয়াল, কোন থিওরিটিক্যাল প্রিন্সিপালস বলেননি। হানিম্যান সুস্পষ্ট ভাবে অর্গানন, আমরা পরে যখন অর্গানন পড়বো সেখানেও দেখতে পাবেন। এবং হানিম্যানের যে কোনো, তার সারা জীবন, তার যে কোনো কর্ম, সব জায়গাতে আপনারা দেখতে পাবেন যে এই প্রিন্সিপালস হচ্ছে সায়েন্টিফিক প্রিন্সিপালস, বিজ্ঞান ছাড়া আর অন্য কিছু নয়। পরিচ্ছন্ন বক্তব্য। তো এখানে তাহলে হানিম্যান আমাদের মেইন সিলেবাসে কি শেখালেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
হোমিওপ্যাথি প্রিন্সিপাল হিসাবে তিনি কি নির্দিষ্ট করে দিলেন? আমরা অনেকেই প্রবণতা থাকে যে আমরা অ্যানাটমি ফিজিওলজিকে খুব গুরুত্ব আরোপ করছি, অর্গাননকে, ম্যাটেরিয়া মেডিকাকে বা হোমিওপ্যাথিক ফিলোসফিকে কম গুরুত্ব আরোপ করছি। কেউ হয়তো অর্গাননকে অতিরিক্ত গুরুত্ব আরোপ করছেন এবং অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স বা বায়োলজি এই সমস্ত কিছুকে কিছু মাত্রায় অবহেলা করার প্রবণতা। আমি লক্ষণ দেখে চিকিৎসা করবো, আমার এগুলো কেন লাগবে, তো বা প্যাথোলজি এই সমস্ত কিছুকে কম গুরুত্ব আরোপ করছেন। কিন্তু হ্যানিম্যান কিন্তু এখানে সুস্পষ্ট ম্যাপিং করে দিয়েছেন। সিলেবাসের এইটুকুই শেষ নয়, আর একটু অংশ আছে যেটা আমি একটু পরে বলবো, কিন্তু সিলেবাসের মূল কম্পার্টমেন্ট, মূল কম্পোনেন্ট এই তিনটি। তো এখানে আপনাকে একই সাথে সবার আগে যে কোন প্রিন্সিপালস অনুযায়ী আমরা করব সেটা যেমন জানতে হবে, ঠিক এরকম জানতে হবে রোগ সম্বন্ধে জ্ঞান সেই প্রিন্সিপালস অনুযায়ী, এবং ওষুধ সম্বন্ধে জ্ঞান, ওষুধের মধ্যে আরোগ্যকারী কি রয়েছে, খুব সুস্পষ্ট বক্তব্য, খুব স্পেসিফিক বক্তব্য। এমন না রোগ সম্বন্ধে জ্ঞান, এভাবে কিন্তু হানিম্যান বলেননি। হানিম্যান বলেছেন রোগের মধ্যে আমি রোগ দেখলাম, ঝাঁপিয়ে পড়লাম, হামলে পড়লাম, ব্যাপারটা এরকম না, এর মধ্যে আমাকে কি সারাতে হবে, এখানে আরোগ্য করার কোন বিষয়টা আমার রয়েছে পয়লা। দ্বিতীয়ত হচ্ছে ওষুধের মধ্যে কোনটা আরোগ্যকারী শক্তি, আমি কোনটাকে নির্ধারণ করব, নির্বাচন করব এবং সে অনুযায়ী কাজ করব। দুই, এবার যদি আমি মানুষের রোগ সম্বন্ধে জ্ঞান, রোগের মধ্যে কি আরোগ্য করতে হবে, এখানে দুই ধাপের জ্ঞানের বিষয় রয়েছে। প্রথম জ্ঞানের বিষয়টি হচ্ছে মানুষের রোগ সম্বন্ধে জ্ঞান, দ্বিতীয় জ্ঞানের বিষয় হচ্ছে সেই রোগের মধ্যে থেকে কি সারাতে হবে সেই সংক্রান্ত জ্ঞান। আবারও খুব ভালো মতো মনোযোগ দিয়ে বুঝে নিন, হানিম্যানের প্রথম বক্তব্য থেকে, প্রথম সিলেবাসের প্রথম কম্পোনেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি রোগ সম্বন্ধে জ্ঞান এবং সেই রোগের কি সারাতে, ক্লিয়ারলি রিয়ালাইজ হোয়াট ইজ টু বি কিওরড ইন ডিজিজ। আচ্ছা, তো আপনি যদি রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে চান, আমরা কিছুক্ষণ পর হানিম্যানের বক্তব্য থেকে জানবো রোগ কি। যেহেতু হানিম্যান এই অ্যাফোরিজমে ব্যাপারটি বলেননি, কাজে আমরা এটা নিয়ে বিস্তৃত আলোচনায় যাব না, আমরা শুধু কনসেপ্টটা বুঝবো যে আপনি যদি অন্ধকারকে অনুভব করতে চান, আপনাকে আলোর জীবনে দেখা পেতেই হবে। একটা জন্মান্ধ কিন্তু আলোর ব্যাপারটি বুঝতে পারে না, তাই না? আপনি যদি সুস্বাদু বিস্বাদের পার্থক্য বুঝতে চান, তাহলে কিন্তু এগুলো আপনাকে আগে অনুভব করতে হয়, তাই না? আপনার সেন্সের মধ্যে নিতে হয়। আপনি যদি সব নীরবতা কোনোদিন না শুনেন, তাহলে শব্দ কি, অস্তিত্বটা কি, এটা বুঝতে পারবেন না। এটা খুব সিম্পল ব্যাপার, এটা খুব একটা একদম সায়েন্স। এখন কথা হচ্ছে, রোগকে বুঝতে গেলে মানুষের সুস্থ অবস্থাকে বুঝতে হয়। নর্মাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, তারপর ফিজিওলজিক্যাল সমস্ত রকমের স্পেকট্রগুলো, ফিজিওলজি এবং অন্যান্য যে বায়োকেমিস্ট্রি বা প্যাথোলজি, মানে এই নর্মাল যেগুলো আছে, প্যাথোলজি নর্মাল নয়, এই স্বাভাবিক যে বিজ্ঞানগুলো রয়েছে, অর্থাৎ আমার স্বাভাবিকতা কি সেটাকে আপনাকে জানতে হবে। কাজে হানিম্যান আসলে তার কম্পোনেন্টের প্রথমেই এই যে প্রি ক্লিনিক্যাল সাবজেক্টগুলো, সাধারণ জ্ঞান আমাদেরকে যা দান করে একজন চিকিৎসকের মধ্যে, অ্যাকচুয়ালি হানিম্যান চিন্তাও করতে পারতেন না যে একজন মানুষ ঠিকঠাক অ্যানাটমি, ফিজিওলজি, অন্তত পক্ষে ন্যূনতম যে জ্ঞানটুকু রাখার দরকার, একজন চিকিৎসকের বেসিক যে জ্ঞানটুকু রাখা দরকার। আমি দুঃখের সাথে একটা ঘটনার কথা উল্লেখ করব। আমি তখন ডিএইচএমএস কোর্স কমপ্লিট করতেছি, তখন একজন এসে, আমার ক্লাসমেট, আমি কখনোই বলেও তার নাম বলবো না, কারণ আমি তাকে আসলে সত্যিকার অর্থেই, মানুষটা ভালো, তাকে আমি ভালোই বাসি, এবং সবকিছুই ঠিক আছে। আমি জাস্ট ঘটনাটা বলছি শুধু বোঝার জন্য যে ব্যাপারটা কিরকম হয়। তো তিনি একদিন এসে আমার কাছে গল্প করতেছেন যে ডাক্তার বিধান রায়, যে অনেক বড় ডাক্তার আছে এলোপ্যাথির মধ্যে, সে একবার এক রোগী দেখলো, রোগী দেখার পর দেখেই বলে দিল যে এর মাথায় তো ব্রেনের মধ্যে ব্যাঙ আছে, ব্যাঙের বাচ্চা হয়েছে, সেটাই মগজের মধ্যে কামড় দিয়ে ধরে রয়েছে, এই কারণে ওর এই মাথা ব্যথা, এই প্রবলেম গুলো। তো সত্যি তার
তার জন্য একটা অপারেশনের ব্যবস্থা করা হলো এবং খুলি কেটে দেখা গেল ভিতরে ব্যাঙ বসে রয়েছে। আচ্ছা, এটা যদি একটা মেডিকেল স্টুডেন্টের মুখ দিয়ে বের হয়, সে তো রিসার্চ সেন্টার লিখবেই, এই ব্যাঙাচি রিসার্চ সেন্টার তো সে লিখবেই তার দোকানের সামনে। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে এই তার জীবনের আরেকটি ঘটনা, তার ওয়াইফের বাচ্চা সম্ভব, তার আপনারা জানেন একলামশিয়া রোগটা কি, তিনি তার জন্য কোনো পরীক্ষা ডাক্তারের কাছে নেননি, একটা সিরিয়াস ভয়ানক প্রাণ সংকটপূর্ণ অবস্থায় হয়ে দাঁড়ালো তার স্ত্রী। কেন নেননি? তার ওই প্যাথোলজি লাগবে না, তার আলট্রাসোনোগ্রাম লাগবে না, হোমিওপ্যাথি লক্ষণই যথেষ্ট। হোমিওপ্যাথিকে তো সে ভালোবাসে বুঝলাম, কিন্তু তার অজ্ঞতা, তার জীবন, তার স্ত্রীর জীবন সবাইকেই হুমকির সম্মুখীন ফেল করছে। এবং আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিরও যদি বলা হয় যে একজন হোমিওপ্যাথিক ডাক্তার গিয়ে বলে যে ব্রেনের মধ্যে ব্যাঙে কামড় দিয়ে বসেছিল, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কমিউনিটির মান সম্মান সব ধুলোয় মিশতে আর বাকি থাকে না। তো যাই হোক, হ্যানিম্যান এই আমি আমার জীবনে আমি দেখেছি, আমাদের সাথে পরীক্ষা ভাইবা পরীক্ষা বা আমাদের পরেও কিছু ব্যাচের সম্বন্ধে শুনেছি এরকম, তারা নিজেরাই বলেছে এই ভুল করেছে ওই ভুল করেছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয়েছে যে কিডনি কয়টা, বলে দিয়েছে 4টা কিডনি। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে ফুসফুস কয়টা, বলেছে 1টা ফুসফুস। একজনকে জিজ্ঞাসা করেছে যে ছেলেদের জরায়ু কোথায় থাকে, এবার সে ছেলেদের সারা শরীরে জরায়ু খুঁজে বেরিয়েছে। হাস্যকর, ভয়ানক হাস্যকর। কিন্তু এটা যদি আমাদের স্টুডেন্টদের কোয়ালিটি হয় বা আমাদের মানে কি বলবো আমি, আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, মানে ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো সম্বন্ধে, প্রি ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো সম্বন্ধে এটা যদি আমাদের ধারণার নমুনা হয়, আমাদের রোগীদের কি পরিণতি আসতে পারে আপনি একটু ভেবে দেখুন। তো যাই হোক, হ্যানিম্যান সর্বপ্রথম কিন্তু এই বিষয়গুলো, অর্থাৎ আপনাকে রোগ জানতে হবে, তার জন্য আপনাকে স্বাভাবিক বিষয়গুলোকে জানতে হবে। প্রথম ধাপ, রোগ সম্বন্ধে তত্ত্ব জানতে হবে যে রোগ কাকে বলে। প্রথম ধাপে আপনাকে জানতে হবে স্বাভাবিক সমস্ত কিছু, অর্থাৎ আমার অ্যানাটমি, স্বাভাবিক অ্যানাটমি কি, স্বাভাবিক ফিজিওলজি কি, বায়োকেমিস্ট্রি, স্বাভাবিক এই এলিমেন্টস গুলো কি, কিভাবে থাকে, কিভাবে হয়, চক্রের সাথে কিভাবে সম্পৃক্ত। এইভাবে আপনাকে অ্যাকচুয়ালি স্বাভাবিক যে সাবজেক্ট গুলো আছে এগুলো জানতে হবে। দেন তারপর আপনাকে জানতে হবে যে রোগটা হোমিওপ্যাথি বা হানিম্যানের আবিষ্কৃত তত্ত্ব অনুযায়ী, কেন হানিম্যানের আবিষ্কৃত তত্ত্ব অনুযায়ী, কারণ তিনি হোমিওপ্যাথির বিজ্ঞানটাকে আবিষ্কার করেছেন। তিনি অকাট্যভাবে দেখিয়ে দিয়েছেন যে তিনি অর্গাননের প্রথম সংস্করণের ভূমিকাতে বললেন যে বর্তমানে যা চলছে এটা বিজ্ঞানের নামে সিউডো সায়েন্স চলছে। তৎকালীন অ্যালোপ্যাথি সম্বন্ধে বা তৎকালীন বিদ্যমান চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে তিনি বললেন যে এটা সিউডো সায়েন্স, এটা সায়েন্স নয়, সায়েন্সের নামে সিউডো সায়েন্স, ছদ্ম বিজ্ঞান চলছে। আমি এই কারণে এটা ত্যাগ করেছিলাম। আমি এবার জেনেছি যে ইউনিভার্সাল ল কি, কাকে রোগ বলা হয়, মানুষের রোগ কোনটুকু, সেটা আমি জেনেছি। এই যে তার থিওরি, আমরা অর্গাননের মাধ্যমে সেটা কিছুদিন পরেই জানতে পারবো। আমরা যদি বুঝতে পারি এটা সিলেবাস, তাহলে আমরা বুঝবো যে অর্গাননের কোন জায়গায় আমাকে নজরটা দিতে হবে, কোনটা শিখে রাখতে হবে, কোনটাতে আমার ধারণা পরিষ্কার করতে হবে। আপনারা একটা জিনিস খুব ভালো মতো বুঝে নিন, কেন এই লাইভটার সূচনা। শুনুন, একটা কথা বলি, আমি শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনি যদি জিনিসের যে সততা, আমি যে উদাহরণটা দিয়েছিলাম, সততা একটি মহত্বপূর্ণ গুণ। এইবার যদি আপনি ওই সততা, মহত্বপূর্ণ এবং গুণ, এই 3টি বিষয় কাকে বলে তা না বুঝলে যেমনি টোটালটাকে বুঝতে পারবেন না, ঠিক এই রকম হানিম্যান আসলেন কোথায়? হানিম্যান এমন একটা সমাজে জন্মালেন যখন সিউডো সায়েন্স বিদ্যমান, বিজ্ঞানের নামে অপবিজ্ঞান বিদ্যমান, চিকিৎসার জায়গাটিতে ফান্ডামেন্টালি কোনো বিজ্ঞান নেই। হ্যানিম্যান এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি শুরু করলেন, অবজারভেশনাল স্টাডি শুরু করলেন, এইরকম বেশ কিছু আধুনিক সাইন্টিফিক অ্যাপ্রোচের মাধ্যমে, এবং তিনি তৎকালীন সময়ের ফ্রান্সিস বেকনের আবিষ্কৃত ইন্ডাকটিভ লজিক নিয়ে কাজ স্টার্ট করলেন। এভাবে ধীরে ধীরে তিনি বিজ্ঞানকে উন্মোচন করলেন, একটি
চিকিৎসার বিজ্ঞানটা কেমন হতে হবে তার অকাট্য তৎকালীন সময়ের যত রেফারেন্স, যত পড়াশোনা, সমস্ত কিছু মিলিয়ে তৈরি করলেন। তো কাজেই আমরা যদি এইবার সারা জীবন আমরা আমাদের যে কনসেপ্টের মধ্যে থাকি, আমরা যে ধারণা মাথার মধ্যে রাখি, তা কিন্তু আদতে আমাদের ওই অ্যালোপ্যাথিক কনসেপ্ট বা বস্তুগত ধারণা, এটার চর্চাই বর্তমানে বেশি হয়। এবার যখন আমি একজন চিকিৎসক হতে যাব, আমি যখন হানিম্যানের মূল ধারাকে বুঝতে যাইব, তখন কিন্তু আমাকে টিউন করতে হবে হানিম্যানের দেখার সাথে। হানিম্যান কিভাবে ব্যাপারটি তত্ত্বগুলোকে উন্মোচন করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন, সেই ব্যাপারটি কিন্তু আমাকে উপলব্ধি করতে হবে। যদি আমি তার মতো করে দেখতে পারি, তখন কিন্তু আমার কাছে এই তত্ত্বগুলো বা থিওরিগুলো পরিষ্কার হবে। হানিম্যান রোগ কাকে বলেছেন তা আমাকে বুঝতে হবে, যে সম্বন্ধে তিনি কিছুক্ষণ পর সুবিস্তৃত আলোচনা করবেন। আমরা তখনই সেই বিষয়টি সুবিস্তৃত আলোচনা করব। আজকে আমরা যে প্রসঙ্গ বা প্রেক্ষাপটে আছি, 3 নাম্বার অ্যাফোরিজম, অর্থাৎ হোমিওপ্যাথিতে আমরা কি শিখতে যাচ্ছি, কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে, কোনটার কতটুকু গুরুত্ব। হানিম্যান মাত্র 3টা জিনিসের গুরুত্ব দিলেন, কিন্তু এর মধ্যে আসলে আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু তো আছে, আমি সেটাই তুলে ধরতে যাচ্ছি। তো আমরা দেখতে পেলাম কি, যে আমাদের স্বাভাবিক আমাদের জীবন, স্বাভাবিক আমাদের অর্গানিজম, স্বাভাবিক আমাদের সমস্ত পরিক্রমা সম্বন্ধে যেমন আমাদেরকে জানতে হবে, এবং তারপর জানতে হবে তার অস্বাভাবিক দিকগুলোকে, যে রোগ কাকে বলে, এর মধ্যে থেকে কোনটা রোগ, কি হলে এই স্বাভাবিক অবস্থা কিরকম হলে তা রোগাবস্থা পরিণত হবে। এবং তা জানতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের শারীরিক স্বাভাবিক অবস্থার থেকে বিচ্যুত যতগুলো ধরন আছে সবই জানতে হবে। যেমন আমাদের জানতে হবে আমাদের শরীরের যে পরিবর্তনগুলো হয়, যত রকম পরিবর্তন হতে পারে, যা প্যাথোলজির বইগুলোতে আলোচনা করা হয়। প্যাথোলজির বইগুলোতে যেগুলো আলোচনা করা হয়, আমাদের প্যাথোলজি সাবজেক্ট আমাদের লাগবে, আরো লাগবে। শুধু এটুকুই নয়, হোমিওপ্যাথি শুধুমাত্র ফিজিক্যাল প্যাথোলজিকে বা ফিজিক্যাল প্যাথোলজির মানদণ্ডেই মানুষকে বিচার করে না, আমাদের আরো অনেক উচ্চতর একটি সাবজেক্ট লাগে, এবং যার লিখিত ফর্ম আজ পর্যন্ত নাই এই পৃথিবীতে, অলমোস্ট বিক্ষিপ্ত ভাবে লেখা রয়েছে। তা হচ্ছে হোমিওপ্যাথি যা মনে করে যে মানুষ শুধুমাত্র তার শরীর নয়, তার মন, তার আবেগ এই সমস্ত, এবং তাদের যে ফাংশন এন্ড ফিলিং, এই সমস্ত কিছু নিয়ে, অর্থাৎ মানুষের মন, আবেগ এবং শরীর এর সমস্ত ফাংশন এবং ফিলিং নিয়ে মানুষের রোগাবস্থার সম্পূর্ণ পূর্ণাঙ্গ চিত্র আমরা এটা দেখতে পাবো হানিম্যানের লেখাতে পরে, যে কিভাবে তিনি এই সম্পূর্ণ প্রকৃতিটাই স্বাভাবিক থেকে বিচ্যুত হতে পারে, অর্থাৎ রোগাবস্থা তৈরি করতে পারে বা সম্পূর্ণ রোগের চিত্র তৈরি করতে পারে, সেই ব্যাপারে পরবর্তীতে কিভাবে তিনি আলোচনা করছেন। অ্যাকচুয়ালি দুঃখের বিষয়, হোমিওপ্যাথি একটি সম্পূর্ণ স্বতন্ত্র বিজ্ঞান এবং পরিপূর্ণ চিকিৎসা কাঠামো হওয়া সত্ত্বেও আমাদের সিলেবাস এবং কারিকুলাম গুলো তৈরি করার সময় অধিকাংশ দেশ বা অধিকাংশ জায়গায় হুবহু অ্যালোপ্যাথিকে অনুসরণ করা হয়েছে, অনুসরণ না, সরাসরি অনুকরণ করা হয়েছে। ফলাফলস্বরূপ এই সাবজেক্ট গুলো তো আছে, কিন্তু তার যে সমন্বয়, তাকে শেখার যে হোমিওপ্যাথিক হানিম্যানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাকে আয়ত্ত করার, তাকে ব্যবহার করার যে পদ্ধতি, তা এই সাবজেক্টগুলোর কোনোটিতেই এই শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান নেই। ফলাফলস্বরূপ ওই আমাদের এই কোর্সগুলো থেকে যখন বের হয়, তখনও মাথার মধ্যে এক ধরনের অ্যালোপ্যাথিক ঘরানার চিকিৎসা চিন্তা নিয়ে তারা বের হয়, আর ফলাফলস্বরূপ দূষণের কবলে পড়ে খুব দ্রুত। এবং এই ধরনের শিক্ষায় যে যত বেশি বড় ডিগ্রি প্রাপ্ত, যে যত বেশি আপাত দৃষ্টিতে উন্নত, অনেকটা বলতে গেলে ওই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার মতো। ব্রিটিশরা চাইলো যে বাংলা এই দেশ আমরা দখল করেছি, এখানে আমাদের কিছু কেরানি তৈরি করা দরকার, যারা আমাদের সাফাই গাইবে, যারা আমাদের পক্ষে কথা বলবে, আমাদের চাকরিগুলো করবে, নিচু মানের কাজগুলো করবে। পিএইচডি করানোর জন্য তার ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থা খুলে দেয় নাই। তো এই ধরনের একটা শ্রেণী তৈরি করতে হবে, আমাদের কারিকুলাম দিয়ে আমাদের অনুসরণে তারা তৈরি হবে, আমাদের সারা জীবন তারা হীনম্মন্য হয়ে থাকবে, আমাদের প্রতি নিবেদিত থাকবে, উৎসর্গীকৃত থাকবে, আমাদের দেখলে থরহরি কম্পমান থাকবে, ভয়ে কাঁপতে থাকবে। ব্রিটিশরা এই প্ল্যান করলো। অনেকটা বর্তমানে যে হোমিওপ্যাথিক শিক্ষা ব্যবস্থা বিদ্যমান অ্যালোপ্যাথির অনুসরণে করায়,
ঠিক একই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি এবং আউটকামও সেই একই দেখতে পাচ্ছি। নিজের স্বাতন্ত্রতা, নিজের বৈশিষ্ট্য নিয়ে বুক ফুলিয়ে দাঁড়ানোর মতো এবং প্রত্যক্ষ হোমিওপ্যাথির যে বিশুদ্ধ হানিম্যানিয়ান পদ্ধতিতে চিকিৎসা করে আরোগ্য প্রদান করে দৃষ্টান্ত দেখানোর মতো চিকিৎসক আদতে অত্যন্ত বিরল, কম আছে। মুখে খটকা সবাই ফোটাতে পারে, কিন্তু বাস্তবে হানিম্যানকে অনুসরণ করে চিকিৎসা করার মতো লোক, চিকিৎসক আদতে কম আছে। কম নেই আমি তা কিন্তু বলছি না, আছে, কম, খুবই কম। তো যাই হোক, আমরা দেখতে পেলাম কি তাহলে প্রথম যে অংশ আমাদের সিলেবাসের প্রথম কম্পোনেন্ট রোগ সম্বন্ধে জ্ঞান, এটা করতে গেলে আমাদেরকে তিনটি বিষয় জানতে হয়। দুটো আমি আলোচনা করেছি, একটা স্বাভাবিক অবস্থা, একটা বিকৃত অবস্থা, তৃতীয়ত এই বিকৃত অবস্থার মধ্যে অর্থাৎ রোগের জায়গাটি থেকে কাকে সারাতে হবে সেটা আমরা পরবর্তী অ্যাফরিজম গুলো থেকে জানবো। আমরা জানলাম শুধু সিলেবাসের এই তিনটি অংশ, যে কাকে সারাতে হবে। এই কাকে সারাতে হবে এটা কিন্তু হানিম্যানের আবিষ্কার, এবং রোগের মধ্যে থেকে কি সারাতে হবে তা দিয়ে কিন্তু রোগের সত্যিকারের পরিচয় বা বৈশিষ্ট্য সূচিত হয়, চিহ্নিত হয়। তো এটা আমরা বুঝতে পারলাম। হানিম্যান এটাকে বলেছেন ইন্ডিকেটর, অর্থাৎ পুরো রোগ অবস্থার থেকে, রোগের পুরো স্টেটটা থেকে আমাদেরকে যে জিনিসটা বলবে যে আমাকে সারাতে হবে সেটা হচ্ছে ইন্ডিকেটর। এই হচ্ছে প্রথম কম্পোনেন্ট। দ্বিতীয়ত, ওষুধের মধ্যে থেকে যা আরোগ্যকারী। তাহলে এখানে কি জানতে হবে? প্রথমত ওষুধ সম্বন্ধে সাধারণ ধারণা, যে ওষুধ কাকে বলে। দ্বিতীয়ত, কিভাবে মানুষ সচরাচর ওষুধ, এখানে আমাদের চিকিৎসার ইতিহাস যেমন গুরুত্বপূর্ণ, আমাদের দরকার এখানে কোন ধরনের চিকিৎসা কি ধরনের ফল আনে, কি ধরনের পরিবর্তন আনে, এবং হানিম্যান যে স্টেটটা দেখিয়েছেন মন, আবেগ এবং শরীর, এই সম্মিলিত অবস্থার ক্ষেত্রে কোন ধরনের ওষুধ কি ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে, সেটা হোক অ্যালোপ্যাথি। আপনি এখানে কিন্তু আবারও বলছি, এখানে কিন্তু চিকিৎসকদের ব্যাপারে বলা হচ্ছে। তো এখানে কিন্তু চিকিৎসকদের, এখানে কিন্তু হোমিওপ্যাথ বলে কথা না। তো আপনি যদি খুব ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আসলে আমাদের এই চিকিৎসার পুরো ব্যাপারটি সম্বন্ধে একটি ধারণা নেওয়ার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তারপর কথা হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে এতগুলা মানুষের যে এত ধরনের ওষুধ বাজারে বিদ্যমান, অ্যাকচুয়ালি একজন রোগাবস্থায় আমাদের এই প্রদত্ত ওষুধের মধ্যে আসলে আরোগ্যকারী কি, এটাকে গবেষণা করেছেন তিনি, পরীক্ষা করেছেন, ট্রায়াল করেছেন, হিউম্যান ট্রায়াল করেছেন, এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি নামের একটি শাখায় তিনি তৈরি করে ফেললেন বিজ্ঞানের। এই হচ্ছে হানিম্যান। এটা করতে গিয়ে তিনি এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি উইথ হিউম্যান ট্রায়াল পরিষ্কার করে লিখে নিন আপনাদের নোটে, এবং বড় করে পোস্ট করুন যে হানিম্যান এটা করেছেন, পারলে কেউ উল্টিয়ে দেখাক। হানিম্যান এত পরিমাণ স্টাডি করেছেন যে একজন ব্যক্তি এটার উল্লেখ করেছিলেন অর্গাননে, তার নাম পর্যন্ত তিনি বলে দিলেন যে এই পর্যন্ত মানব জাতির মধ্যে এই হিউম্যান ট্রায়াল করার চিন্তা অমুক ব্যক্তি করেছেন একমাত্র। তিনি এতটা সচেতন ছিলেন, তার আগে কেউ এই চিন্তাই করেনি। সেখানে আমি যদি বলি যে তিনি এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি উইথ হিউম্যান ট্রায়াল, এটার আবিষ্কর্তা তিনি, কারোর ক্ষমতা আছে ফেরানোর, কিন্তু তার এই নাম দুনিয়ার কেউ জানে না, তার এই পদবি কেউ জানে না। একবার দেখলাম যে এটা কেউ বলেছে, পরে দেখলাম সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। তো তাহলে আমাদের দ্বিতীয়ত জানতে হবে যে ওষুধের মধ্যে থেকে কি সারাতে হবে। জিনিসটাকে এত সরল ভাবে নিয়েন না। মুশকিল হয় কি, এগুলো সবাই পড়ে, কিন্তু জিনিসটাকে এত সরল ভাবে দেয় যে হানিম্যান যে এত কষ্ট করে একটু পেঁচিয়ে লিখলেন, কি হয়, হানিম্যান লিখলেন যে ক্লিয়ারলি রিয়ালাইজ হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন, দ্যাট ইজ ইন ইজ পার্টিকুলার মেডিসিন। প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে একজন চিকিৎসককে তো অবশ্যই জানতে হবে প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে ওষুধের মধ্যে কি আরোগ্যকারী রয়েছে। এইবার আমরা উল্টো বলতে থাকি, হানিম্যান এত পেঁচিয়ে লিখেছেন কেন, অযথা অর্গাননকে কঠিন বানিয়েছেন কেন। এই হচ্ছে আমাদের হানিম্যান সম্বন্ধে অ্যাসেসমেন্ট হয়ে দাঁড়ায়। হাস্যকর, হানিম্যান পেঁচিয়ে লেখেননি,
তিনি অনেক ব্রড একটি বিষয়কে অত্যন্ত অল্প কথায় প্রকাশ করেছেন, যেন আপনাকে এত বড় একটা কিতাব পড়তে না হয়। আপনি যদি এবার চিন্তাটুকু না করেন, আপনি যদি বলেন যে হানিম্যান এরকম পেঁচিয়ে লিখেছে কেন, তাহলে শেষ, আপনি ওখানেই আপনি বিদায়, ইস্তেগফার। হানিম্যান একটি সায়েন্টিফিক, আর দ্বিতীয়ত কোন সায়েন্টিফিক রাইটিংসই সাহিত্যের মতো লেত্রা মেরে বসে লেখা হয় না, যে বিশাল বিশাল একটা লিখবো, ভাষা দিয়ে উল্টিয়ে দেবো সবাইকে, এগুলো সায়েন্টিফিক রাইটিংস হয় না। সায়েন্টিফিক রাইটিংস হচ্ছে সিম্পলেস্ট এবং খুব কনসাস, খুবই কনসিয়াস, একদম ছোট করে প্রিসিয়াস, একদম মানে সুনির্দিষ্ট পদ্ধতিতে সুনির্দিষ্ট মানে অল্প শব্দ দিয়ে অনেকগুলো জিনিস প্রকাশ করবে, এরকম ভাবেই লেখা হয় সায়েন্টিফিক সমস্ত রাইটিং। এটাকে বলাই হয় একাডেমিক রাইটিং বা একাডেমিক টোন অফ রাইটিং। তো হানিম্যান সেটা মেনটেন করেছেন। কাজেই এখানে পেসিয়ে টেসিয়ে তারপর বলে অর্গানন কঠিন। এইবার হানিম্যান এখানে যা বলেছে এটা কি খুব কঠিন কথা ভাই? ভাই আপনি যেভাবে আছেন সেইভাবে পড়েন, খালি এটাই আমি বলি সবসময়। আপনারা বলেন তো, এখানে উত্তরটা আমারে জানান। এই যে কথাটি লিখেছেন, ক্লিয়ারলি রিয়ালাইজ, একজন চিকিৎসককে অবশ্যই উপলব্ধি করতে হবে হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন, ওষুধের মধ্যে কোন জিনিসটা আরোগ্য করার ক্ষমতা রাখে বা আরোগ্যকারী, অর্থাৎ দ্যাট ইজ, এবং সেটা ইন ইজ পার্টিকুলার মেডিসিন, এবং এটা প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে। আচ্ছা আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো, এই যে কথাটুকু বললাম, এই কথাটা কি খুবই কঠিন কথা কইছেন হানিম্যান? এমন কথা কইছেন যে বুঝার উপযুক্ত না। আপনি চাইতেছেন লেখা থাকবো শুধু দুইটা শব্দ, ওষুধ সম্বন্ধে জ্ঞান। আপনি এটা প্রার্থনা করতেছেন, আপনার নিজের সুপারফিশিয়ালিটি, আপনি কথাটারে একটু মনোযোগ দিয়ে দেখে বলবেন, একটু মনোযোগ দিয়ে দেখে পড়বেন, এখানে কি বলছে এই কথাটারে একটু হানিম্যান কি কইছেন এইভাবে আমি পড়বো, এইভাবে না করে আপনি আপনার চিন্তাটারে প্রজেক্ট করতেছেন। এখানে হানিম্যান কইতেছেন যে তোমার ভাবতে হবে ওষুধের মধ্যে কি আরোগ্য কাটা, মানে তোমাকে জানতে হবে সাধারণভাবে ওষুধ কি, জেনারেল ওষুধ সম্বন্ধে, এবং তারপর জানতে হবে যে এই ওষুধের মধ্যে থেকে এখানে আমার কি লক্ষ্য রাখতে হবে, কোনটা সারাবে। আচ্ছা বলে কি দুর্দান্ত একটা বিষয়, মানুষের মধ্যে কি সারাইতে হবে। দেখেন কতটুকু বেসিক হানিম্যান গেছেন, মানুষের মধ্যে কি সারাইতে হবে। তুমি রোগ সম্বন্ধে যতই জানো বাবা, তোমাকে জানতে হবে যে এখানে কি সারাইতে হবে। দেখেন কতটুকু ফান্ডামেন্টালি গেছেন এই অ্যাফোরিজমটাতে। দ্বিতীয়ত ওষুধ সম্বন্ধে তুমি যত হাজার জ্ঞানী রাখো, তোমাকে জানতে হবে যে ওষুধের মধ্যে থেকে কি সারাইতে হবে। দেখছেন কতটুকু কোর জায়গাটাতে গেছেন, একটা একটা করে লাইন লিখে। এই হলো হানিম্যান। আপনি এটা পড়বেন না, আপনি এই কোর জায়গা, এই পিন পয়েন্টেড জায়গা, এই যে সুনির্দিষ্ট করে দিলেন যে তোমার এখানে জানার কিছু আছে, উদ্ঘাটনের কিছু আছে, বোঝার কিছু আছে, তত্ত্বের কিছু আছে, আপনি সেটা অ্যাভয়েড করে গেলেন। হইব তাহলে কি আর আপনি অর্গানন বুঝবেন নাকি? এইটাই আমি বলছিলাম প্রথম দিন, যে হানিম্যান বলতেছেন আপনার টিউনিং ঠিক নাই, আপনি দেখতেছেন আপনার নিজস্ব সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, আপনার গুরুর কাছ থেকে পাওয়া ফ্র্যাগমেন্টেড শিক্ষা, আপনার কলেজ থেকে পাওয়া অথর্ব শিক্ষা, এইগুলার মাধ্যমে আপনি ওই হানিম্যানরে বিচার করতে যান। প্রবলেমটা এই জায়গায়। এই হলো সিলেবাসের দুইটা অংশ। তৃতীয় অংশে তিনি বলতেছেন যে এই যে তুমি জানলা একটা ওষুধের মধ্যে আরোগ্যকারী এই জিনিস, মানে এই জিনিসটা আমি সারাবো, এটা যে আমার বিবেচনা করবো, এটা মানদণ্ড, এবং ব্যক্তির মধ্যে এই জিনিসটা আমার সারাইতে হবে, অর্থাৎ একজন ব্যক্তিতে যা সারাইতে হবে, সেখানে যখন ওষুধ শক্তির আপনি প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে এটারে অ্যাডাপ্ট করবেন, মিশ্র মানে সমন্বিত করবেন, কার্যকরী করবেন, এইটা আপনাকে জানতে হবে। এবং সেটা হইতে হবে কিরকম, ওই আল্লাহু আকবার কয়ে ওষুধ তুললাম ব্যাপারটা এরকম না। যে যা বললো যে শুধু মানসিক 3টা লক্ষণ নিয়ে আমাদের বিবেচনা করতে হবে, হানিম্যান এটা কর নাই। শুধু শারীরিক লক্ষণ নিয়ে বিবেচনা করতে হবে, হানিম্যান এটা কর নাই। হানিম্যান কইছেন অ্যাকর্ডিং টু ক্লিয়ার প্রিন্সিপালস, অর্থাৎ তুমি যে কামটা করবা তার পিছনে তোমার পেপারস লাগবে, গবেষণা লাগবে, এবং সেই গবেষণাতে উঠে আসবে যে এখানে মূল নীতিটা কি, প্রিন্সিপালস কি। একজন ব্যক্তিকে আমি ওষুধ দিব, আমাকে জানতে হবে তার প্রবলেমটা কোন জায়গায়, রোগটা কোন জায়গায়, এবং আমার কোন ওষুধটা কেন কোন পদ্ধতিতে এই রোগীটাকে ভালো করবে, এবং কিভাবে তা প্রয়োগ করলে তা আরোগ্য হওয়া সম্ভব, তার সমস্ত পেপারস আমার হাতে থাকবে, প্রমাণ থাকবে,
এভিডেন্স বেস ডকুমেন্ট থাকবে, গবেষণাপত্র থাকবে। হানিম্যান যে গবেষণা করে আমাদের ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে গেলেন, এইটা হানিম্যান দাবি করতেছেন অর্গাননের 3 নাম্বার অ্যাফোরিজমে। মধ্য অর্গাননে যায় না, অর্গাননের সাগরে সাঁতরায় সাঁতরায় ওই অন্য পারের কাছে যাওয়ার সময় তা কিন্তু না। দাবি করতেছেন শুরুতে, অর্গাননের শুরুতে 3 নাম্বার অ্যাফোরিজমে যে এইটার সিলেবাস হবে, অর্থাৎ তোমাকে জানতে হবে এই দুইটা জিনিস তো বটে, তার সাথে এটা কিভাবে প্রয়োগ করবা তার বিজ্ঞানটা। বিজ্ঞান খালি জ্ঞান না। যদি অ্যাকর্ডিং টু ক্লিয়ার প্রিন্সিপালস না থাকতো তাহলে জ্ঞান বলতে পারতেন, কিন্তু যখন এই শব্দটা আইসা পড়ছে তখন আর তা জ্ঞান নাই, তখন সেটা বিজ্ঞান হয়ে গেছে। তো এখানে কিন্তু শেষ না, এটা সিলেবাসের মেইন অংশ। তিনি বলতেছেন ইন দিস ওয়ে, এইভাবে রিকভারি মাস্ট রেজাল্ট, অর্থাৎ এইভাবে আরোগ্যের ঘটনাটা অবশ্যই ঘটবে। মানে আপনি যদি এই 3টা জ্ঞান রাখেন এবং তার যথাযথ প্রয়োগ করেন, হানিম্যান নিশ্চয়তা দিচ্ছেন রিকভারি মাস্ট রেজাল্ট। আচ্ছা কন্তু আপনারা কি এই নিশ্চয়তাটাই কি আপনারা খুঁজতেছেন না একজন চিকিৎসক হিসেবে? কিংবা আমি আরেকভাবে যদি বলি, একজন চিকিৎসক, সেটা যে পদ্ধতির যে লোক হোক, একজন চিকিৎসকের এই নিশ্চয়তার চাইতে আর কোনটা আপনারা চান? আমার একটু বলেন তো, কমেন্ট বক্সে বলেন। একজন চিকিৎসক, আপনি একজন চিকিৎসক, আপনি যদি বলা হয় যে আপনি এমন কিছু জানবেন যে আপনার রোগী যে আরোগ্য হওয়ার উপযুক্ত। হ্যাঁ, এখানে কিছু কিছু রোগী আছে, হানিম্যান পরের অ্যাফোরিজম অর্গাননের অন্যান্য অ্যাফোরিজমে বলছেন যে কিছু কিছু রোগী আছে যে আরোগ্য হওয়ার উপযুক্ত নয়। এটা তো থাকেই, তাই না? একজন একদম 4th স্টেজ ক্যান্সারের রোগী, মৃত্যু পথযাত্রী বা 90 বছর বয়স্ক একটা লিভার সিরোসিসের রোগী যার অ্যাডভান্স স্টেজে চলে গেছে, আপনি তো আর চাইলেই তাহলে বাঁচাইতে পারবেন না। তো যাই হোক, কিছু কিছু জায়গায় রোগ থ্রেশহোল্ড অতিক্রম করছে, এটা অন্য কথা। আদারওয়াইজ ইন জেনারেলি আমরা যদি চিন্তা করি, তাইলে আমরা কি বলবো? আমরা বলবো যে রিকভারি মাস্ট রেজাল্ট, এই প্রত্যাশা, এই আশ্বাস যদি পাওয়া যায় একজন চিকিৎসকের জীবনে, এর চাইতে গুরুত্বপূর্ণ কিছু আর হইতে পারে না। আজ পর্যন্ত আপনার কি কেউ কোনোদিন বলছে, আপনার গুরু, আপনার শিক্ষক, আপনার বিভিন্ন মেথডের প্রণেতা, যে নিশ্চিত আরোগ্য হবেই হবে, এটা মেনটেন করো? হানিম্যান কয়ে গেছেন, হানিম্যান 3 নম্বর অ্যাফোরিজমে ওপেন বলে গেছেন রিকভারি মাস্ট রেজাল্ট। আপনি যদি এটা মেনটেন করেন, যে সিলেবাস দেওয়া হয়েছে তার জ্ঞান, এটা যদি মেনটেন করেন, চিকিৎসা ক্ষেত্রে যদি আপনি এই প্রিন্সিপালস, ক্লিয়ার প্রিন্সিপাল যদি মেনটেন করেন, তাহলে তিনি বলতেছেন রিকভারি মাস্ট রেজাল্ট। আচ্ছা, এখন কারা কোন আপনারা হাত তোলা স্কোপ থাকলে জিজ্ঞাসা করতাম যে কে কে সত্যিকারে হোমিওপ্যাথ হইতে চান, কে কে সত্যিকারে মানুষকে আরোগ্য করতে চান? যে কয়জন আপনারা মনে মনে আজকে হাত তুলছেন, তারা এই 3 নাম্বার অ্যাফোরিজম মেনটেন করেন। হানিম্যান তো বলে গেছে, আমার কথা কই নাই তো। আমার কথা কি বলছি? আমার কথা তো বলি নাই। এটা মেনটেন করেন, এই শিক্ষার পূর্ণতা আনেন, এই সিলেবাস অনুযায়ী হোমিওপ্যাথি শিখেন। অ্যালোপ্যাথ গো চাবাই দেওয়া, আদামরা সেবরা মারা সিলেবাস না। ওটা দিয়ে আপনি তাদের দাস হোমিওপ্যাথ হইতে পারবেন, হীনম্মন্য হোমিওপ্যাথ হইতে পারবেন। শিখবেন হোমিওপ্যাথি, দৌড়াবেন অ্যানাটমি ফিজিওলজির পিছনে, ফিজিওলজিক্যাল ডোজ দিবার নিয়ে পাগল হবেন, তারপরে শুরু করবেন ইউনানি আয়ুর্বেদিক মালসা সালসার ব্যবসা। তো ওগুলা কইরা তার হোমিওপ্যাথি পারবেন না, যেগুলো চলতেছে বর্তমানে। ওইখানে রিকভারি মাস্ট রেজাল্ট পাবেন না। ওইখানে হইলো কইরা কইরা খাও, ভুঁড়ি বাড়াও, এছাড়া আর তেমন কোন কাজ ওইখানে পাবেন বলে আমার মনে হয় না। যাই হোক, অ্যাডাপ্টিং হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন to what is diseased in patient requires that the physician to be able to, এখানে হচ্ছে এই যে 3 নাম্বার কথা যে কইলেন, যে নিশ্চিতভাবে রোগীর মধ্যে যা রোগগ্রস্ত, সেখানে ওষুধের শক্তি কিভাবে প্রয়োগ করতে হবে তার জ্ঞান লাগবে। এইটারে তিনি আবার আরেকটু এক্সপ্লেন করছেন, এবং এটার নাম, এই অংশটুকুর নাম হচ্ছে থিওরিটিক্যাল, তত্ত্বীয় মেডিসিন বলা হয়। যে এখানে তিনি আরেকটু মানে এখানকার তত্ত্বগুলারে আপনার কিন্তু জানতে হবে, এখানে তত্ত্ব নিহিত আছে। এই যে ক্লিয়ার প্রিন্সিপালস, অ্যাকর্ডিং টু ক্লিয়ার প্রিন্সিপালস, এখানে কিছু প্রিন্সিপালস নিহিত আছে। এগুলা কিন্তু আপনাকে জানতে হবে কোন জায়গাটাতে যে একটা রোগগ্রস্ত অবস্থায় আরোগ্যকারী, ওষুধের আরোগ্যকারী শক্তিকে কিভাবে প্রয়োগ এবং ব্যবহার করতে হবে। তো তিনি কি কি জিনিসের কথা বলতেছেন? অ্যাডাপ্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন
according to its mode of action to the case before him, selection of the remedy that which is indicated. যে একটা ওষুধ, এটার জন্য সবচাইতে উপযুক্ত ওষুধ কোনটা হবো, মানে এই ওষুধটা কিভাবে কাজ করে কি, এবং তার কাজের কোর বেসিকটা কি, কিভাবে সামনে যে কেসটা আছে তাতে আরোগ্যের ঘটনাটা ঘটাইতে পারে, এই ব্যাপারটি আমাদের জানতে হবে। ওষুধ সিলেকশন করাটাকে বুঝতে হবে, এবং সেটা অবশ্যই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন, সবচাইতে উপযুক্ত মেডিসিন আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, এটা কাজের ধরন অনুযায়ী, কাজের পদ্ধতি অনুযায়ী, সবচাইতে এটার বৈশিষ্ট্য অনুযায়ী, এটা যেভাবে আরোগ্যের ঘটনাটা ঘটায় তার নির্দেশক অনুযায়ী আমাদের সবচাইতে উপযুক্ত ওষুধটা বাছাই করার সক্ষমতা সৃষ্টি করতে হবে। তাহলে এখানে উপযুক্ত ওষুধ বাছাই করার একটা বৈজ্ঞানিক পদ্ধতি নিশ্চয়ই আছে, যেটা হানিম্যান বলতেছেন। আমার প্রশ্ন, হোমিওপ্যাথিক ওষুধ বাছাইয়ের বৈজ্ঞানিক পদ্ধতিটা একদম নিঃসন্দেহে আমি জানি এটা বৈজ্ঞানিক পদ্ধতি, এটা কয়জন জানে? অর্গাননে যেটা সিলেবাসের শুরুতেই দেওয়া, যেটাই আমাদের প্র্যাকটিস করার কথা, কয়জন জানেন? কয়জন? 2 নাম্বার, প্রিপেয়ার দ্য মেডিসিন এক্স্যাক্টলি অ্যাজ রিকোয়ার্ড। এমন ভাবে ওষুধ তৈরি করো যেটা যেভাবে রোগীর জন্য দরকার। এটা যে কত বড় কথা, এটা কইলে আপনারা চমকে উঠবেন। এই কথাটা সিম্পলি কই, আমাদের সংকীর্ণ মনা হোমিওপ্যাথিক কমিউনিটি, জেলাস কমিউনিটি, এরা করে কি, কাদা ছোড়াছুরি করে ইচ্ছা এরকম 5 নাম্বার সংস্করণ, 6 নাম্বার সংস্করণ, 4 নাম্বার সংস্করণ, এগুলা নিয়ে কাদা ছোড়াছুরি করে। কেন 4 নাম্বার সংস্করণ ব্যবহার করে গেলেন 5 নাম্বার সংস্করণ পাওয়া সত্ত্বেও অর্গাননের তৎকালীন সময়ে কেউ কিন্তু তার মাথায় বাড়ি দেওয়ার জন্য যায় নাই। আজকে একজন যদি 50 মিলিসিমাল ব্যবহার না করে, বা সে হোমিওপ্যাথি বুঝে নাই, হোমিওপ্যাথির থেকে শেষ। একজন যদি সেন্টিসিমাল ব্যবহার করে, সে 5ম সংস্করণে কেন বইরা রইল, আর বিরাট এক আদালতে দাঁড়া করায় দেয়। বাবা সে 5ম সংস্করণে 4র্থ সংস্করণ ব্যবহার করে কেন তখন দুমায় মানুষ ভালো করতেছে। মানুষ ভালো করাটা মূল লক্ষ্য, সে এটা সবচাইতে স্পেসিফিক। ধরেন আপনার বাসায় 3 ধরনের ছুরি আছে, একটা একটু বড়, একটা মাঝারি, একটা ছোট। আপনি সারা জীবন ছোট ছুরি দিয়ে কাজ করেন, এবং এটা দিয়ে আপনি এত এক্সপার্ট হয়েছেন যে আপনার ফ্যামিলির অন্য সবাই বড় ছুরি দিয়া যেটা পারেন, আপনি ছোট ছুরি দিয়া পারতেছেন। আপনার পক্ষে কোনটা ব্যবহার করা যুক্তিসঙ্গত হবো, এগুলা যাই হোক তর্কের মধ্যে আমি জড়াইতে চাই না। আমি খুব সিম্পলি বলে দিলাম যে আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের এই অংশটা বুঝতে দেয় না। রোগীর জন্য যা দরকার, যেমন আমি ব্যবহার করি স্প্লিট ডোজ, না সেন্টিসিমাল না 50 মিলিসিমাল। সেন্টিসিমাল রে আমি পানিতে গুলাইয়া আমার মতো করে রোগীর কয়টা জাকি লাগবো, ওষুধ বানানোর সময় কয়টা জাকি, রোগী কয়টা জাকি দিয়া খাবো, পরিস্থিতি পাল্টাইলে জাকির সংখ্যা আমার এখানে তার ওইখানে বাড়ামু কমামু, পানির পরিমাণ বাড়ামু কমামু, কিংবা কাপিং এর সময় বোতলে ওষুধের পরিমাণ এবং কাপে ওষুধ পানির পরিমাণ, অর্থাৎ অনেকগুলো জায়গায় আমি সুযোগ রাখি যে রোগীর পরিস্থিতি বুঝা তার জন্য ওষুধটারে প্রিপেয়ার, মানে আমি বলবো তৈরি করে দেওয়া। আমার একটা ফার্মাসি আছে, ফার্মাসি সেকশন আছে, সেখানে তারা কিন্তু বুঝে যে রোগীর ওষুধ আমি তৈরি করে দিই, কোন রোগীর কতটুকু লাগবে, কতটুকু শক্তি, কতটুকু বাড়ানো কমানো, এগুলা খুব সাংঘাতিক ভাবে রেগুলেট করি। এবং এটা সেন্টিসিমাল এবং 50 মিলিসিমালের চাইতে অনেক বেশি সুনিয়ন্ত্রিত ভাবে করি আমি। এটা আমার পার্সোনাল চয়েস, এবং আমি এটাতে বেস্ট ফিল করি, পারিও। এখন করতে করতে দীর্ঘদিন একটা অভিজ্ঞতা হয়েছে, একটা অবজারভেশন হয়েছে। এবং এটা সেন্টিসিমাল 1 মাসে যা করে, পানিতে দেওয়ার পরে আমি দেখি যে 15 দিনে সেই কাজ করে। ফলাফল স্বরূপ আমার ফলো আপের একটা নতুন, আমি বিতল কাজ সবসময় 1 মাস পরে ফলো আপ করে, আমার ফলো আপ কিন্তু 15 দিন। 3 সেন্টিসিমাল ব্যবহার, এইভাবে একটা রুগীতে যা লাগে সেইভাবে পুরো ব্যাপারটারে সাজানো, অন্য কোন দিকে লক্ষ্য না, শুধু রুগীর দিকে, যে তার এই রোগাবস্থার থেকে তারা আরোগ্য করার জন্য, তারে উঠানোর জন্য আমার কি দরকার। এই পরিমাণ ট্রেন আপ একজন চিকিৎসকের হইতে হবো। এই অ্যাফোরিজমের এই অংশটুকু এই কথাটা কয়, কয়জন এটা মাথায় নেন? আমার মাথায় খালি ঘুরে সূক্ষ্মমাত্রা হানিম্যান কাকে বলছেন? হানিম্যান কইতাছেন আমি সূক্ষ্মমাত্রা সম্বন্ধে তোমাদের একটা কনসেপ্ট দিলাম, কিন্তু তোমরা রোগীতে পরিস্থিতি, প্রয়োজন এবং তোমার অভিজ্ঞতা, চিকিৎসক হিসেবে তোমার অভিজ্ঞতা অনুসারে আরো বৈজ্ঞানিকতম, আরো সুন্দরতম, আরো ইফেক্টিভ ডোজ যদি তুমি সেটিং করতে পারো করো। তবে আমার ধারণা এর সাথে কম ওষুধ লাগবো, বেশি ওষুধের আর দরকার পড়বো না। এই হলো হানিম্যানের মুদ্রা কথা, বক্তব্য। কয়জনের কনসেপ্ট আমরা এগুলো অ্যাফোরিজম পড়বো সামনে, এবং তখন এগুলো নালাভ হবো।
তো কয়জনের মধ্যে এই কনসেপ্টটা এইভাবে স্বচ্ছ আছে? আমার কোশ্চেন হচ্ছে এটা। গিভ দ্য মেডিসিন ইন দ্য এক্সাক্ট অ্যামাউন্ট রিকোয়ার্ড, দ্য রাইট ডোজ। পৃথিবীতে যতগুলা মানুষ আছে, হোমিওপ্যাথির একটা প্রিন্সিপাল হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। এই সাইন্টিফিক সিস্টেমে প্রত্যেকটা মানুষ সাইন্টিফিক ভাবে আমরা প্রমাণ করতে পারি এগুলো আলাদা আলাদা, স্বতন্ত্র। তাদের মন, ইমোশন এবং শরীরের বেসিক স্ট্রাকচার এবং পরিবর্তিত মডিফাইড স্ট্রাকচার হুইচ ইজ মেড বাই ডিজিজ, রোগের মাধ্যমে যে পরিবর্তনটা হয় তা একজনের সাথে আরেকজন মিলে না। কাজে আপনারা কিভাবে আশা করেন যে ওষুধের পরিমাণ কোন রোগীতে কি লাগবে? কোন রোগীতে আমি দেখছি আমার নিজের জিন্দিগিতে কই যে 2C পাওয়ারের একটা ডোজ 6 মাস পর্যন্ত কাজ করতেছে। আবার কোন রোগীতে সাবঅ্যাকিউট ইনফ্লামেশন বা নিউরালজিয়া এই ধরনের রোগীতে একদিনে 2C পাওয়ারে 2 বার করে লাগতে পারে, লাগতেছে। একবার কমাইলে পরে দেখা যায় যে তার পরিস্থিতি খারাপের দিকে যায়। এই 2C পাওয়ারই আমার নিজের জীবনে স্যারের ডাক্তার বিকে বন্নি স্যারের একটা চিকিৎসায় দেখা যে এই 2C পাওয়ার 15 মিনিট পর পর দিতে হয়েছিল একজন জলাতঙ্কের রোগীকে, এবং আমাদের ওষুধে আল্লাহর দয়ায় ওই জলাতঙ্কের রোগীটা ভালো হয়। এখন সে সাক্ষী দিয়ে বেড়ায় নানান জায়গায়, আমার রেকর্ড, তার নিজের বক্তব্য আমার কাছে রেকর্ডও আছে যে জলাতঙ্ক থেকে ভালো হওয়ার পরে। তো আমার কথা হইলো যে এইভাবে আপনি যদি এই কনসেপ্ট গুলা ধারণ করবেন, আপনার কিন্তু এই যে এতদিনের বক্সের মধ্যে থেকে চিন্তা, সেখান থেকে আপনি আউট অফ বক্স হইতে পারবেন। হানিম্যান যে গবেষণা করছেন, ভাই অমুকে কইছে ওইটাই করতে হবো, এখানে আটকে গেলাম, আর কোনো পরীক্ষা নিরীক্ষা করলাম না, আমার রোগীর প্রয়োজন অনুযায়ী বর্তমানে কি দরকার সে সম্বন্ধে আমি চক্ষু উন্মোচন করলাম না, আপনি বিজ্ঞানী হবেন জীবনে কোনোদিন না। আপনি সংস্কারাবদ্ধ কুপমণ্ডুক একটা অন্ধভাবে পথ চলা অভিযাত্রী হবেন। কোশ্চেন হচ্ছে এইটা। হানিম্যান তো সুযোগ করে রেখে গেছিলেন, আপনি চোখ বন্ধ করে অমুকে কি কইছে ওইটাই আপনার কাছে বড় কথা। ভাষ্যের মধ্যে কি আছে, এটা বাইরে যাবি না, এটা বাইরে গেলে তুই হারাম, তুই শেষ, আপনিও শেষ, আপনার চিন্তা শেষ, বুদ্ধি শেষ, সব শেষ। আপনি রোগীরে আর দেখেন না, দেখেন অমুক উস্তাদে কি কইছে, অমুক ভাষ্যকার কি বলছে, অমুক টিকাকার কি কইছে, অমুক তফসিরকার কি কইছে, ওইটা দেখা আপনি রোগীরে চিকিৎসা করেন। রোগীর প্রয়োজন আপনার কাছে আর বড় থাকে না। কিন্তু হানিম্যান আমাদের সিলেবাসে কি শিখাইতেছেন? হ্যাঁ, সিলেবাসে প্রত্যেকটা জায়গায় জায়গায় কইতাছেন। প্রথম কথা কি কইলেন যে টু দ্য কেস বিফোর হিম, তোমার সামনের কেস অনুযায়ী করো। প্রিপেয়ার দি মেডিসিন এক্স্যাক্টলি অ্যাজ রিকোয়ার্ড, যে এই কেসটাতে ঠিক যতটুকু দরকার ওই পার্টিকুলার কেসটাতে। গিভ দ্য মেডিসিন ইন দ্য এক্স্যাক্ট অ্যামাউন্ট রিকোয়ার্ড, এমন ভাবে দ্য রাইট ডোজ, এমন ভাবে দাও যে ঠিক ওইখানে যতটুকু দরকার। কোন ওভার জেনারেলাইজেশন, ওভার স্ট্যান্ডার্ডাইজেশন এগুলা ধারে কাছেও তিনি জান নাই। তিনি কইতাছেন তোমার সামনে যে রোগীটা আছে, দ্য কেস বিফোর হিম, চিকিৎসকের সামনে যে রোগীটা আছে ওই রোগী অনুযায়ী তোমাকে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে। এইটা হইলো সিলেবাসের মূল কথা, আমাদের সিলেবাসের মূল কথা। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা আবার একটু স্মরণ করাই দিচ্ছি, একটু রেস্টও নেই, একটানে কথা বলে গেতাছি। সিম্পলি এই ভিডিওটা তো থাকবে আমাদের 15ই মে, আমাদের কিন্তু এই যে ব্যাপারটা সত্যিকারের হোমিওপ্যাথিক রিসার্চ গবেষণা এই সংক্রান্ত আমাদের একটা আমরা একটা ওয়ার্কশপ করতে যাচ্ছি বাংলাদেশে। এটা কিন্তু প্রথম। অ্যাকচুয়ালি এ পর্যন্ত যে সাইন্টিফিক সেমিনার নামে যেগুলা দেখেন, এইগুলো যে ঠিক মানে আজ পর্যন্ত তো আমি তেমন একটা পেপারস, যাকে বলে পেপার, আমরা আন্তর্জাতিক ভাবে যেমন আমি আইএসিএস এ কাজ করি, আমাদের কিন্তু ওই পেপার ছাড়া কথা নাই, ওগুলাই জমা দিতে হয়। কথাটা বুঝছেন কিনা? একদম সুনির্দিষ্ট পেপার এবং পিয়ার রিভিউড হয়, বা সেটা হোমিওপ্যাথিক পিয়ার রিভিউড হোক বা কনভেনশনাল পিয়ার রিভিউড হোক, এগুলা কিন্তু আমরা জমা দিই। কারণ কথা হইলো যে সেই সত্যিকারের গবেষণাপত্র পেপার যেটা নিয়ে পরবর্তীতে রিভিউয়াররা চিন্তা করবে, কোশ্চেন করবে, এবং তার থেকে প্রাপ্ত নতুন বৈজ্ঞানিক তথ্য বা জ্ঞান নিয়ে হোমিওপ্যাথিক কমিউনিটি, দেশ, জাতীয় পলিসি, শিক্ষা এগুলা সমৃদ্ধ হবে। এর কোনো কিছুই আসলে এই সাইন্টিফিক সেমিনার আজ পর্যন্ত আমি ওইভাবে হইতে দেখি নাই। হয়তো দু একজন ভালো পেপার দিয়েছেন বা পেপারের মতো কাছাকাছি কিছু দিয়েছেন যেটা পিয়ার রিভিউ করা হয় নাই, কিন্তু আদতে এ পর্যন্ত আমি এগুলা দেখি নাই। তো আমি জানি যে বাংলাদেশে হোমিওপ্যাথিক কমিউনিটিতে এই রিসার্চ সম্বন্ধে ধারণাটা অত্যন্ত সংকীর্ণ এবং ত্রুটিযুক্ত। আমাদের এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা বাংলাদেশে সূচনা করতে যাচ্ছি যে সত্যিকারের বৈজ্ঞানিক গবেষণা, বৈজ্ঞানিক চিন্তা এবং সত্যিকারে হোমিওপ্যাথিরে বুঝতেছে, হোমিওপ্যাথির ধারণাগুলারে রাখতেছে, এইরকম বিষয়গুলা
মানে এই ফান্ডামেন্টালটা তৈরি করে দিতে, যেন তারা অন্ধ ব্যক্তিত্বে পরিণত না হয়। হোমিওপ্যাথি পড়তেছে চোখ খুলে পড়বে এবং তারা আবিষ্কার করতে পারবে, গবেষণা করতে পারবে, এই অ্যাবিলিটি যদি তারা আসে যেন পায়। এবং সেই সাথে যে আমাদের এটার সাথে যুক্ত থাকবে যে যারা চাবে তারা কিন্তু পরবর্তীতে বিনামূল্যে, এই ওয়ার্কশপটা পেড, কিন্তু বিনামূল্যে কিন্তু তারা গবেষণা, আমাদের হোমিওপ্যাথিস্ট রিসার্চ ফ্যাকাল্টির সাথে গবেষণায় সম্পৃক্ত হতে পারবে, তারা স্টুডেন্ট হোক, চিকিৎসক হোক, শিক্ষক হোক। তো আমাদের বিজ্ঞাপনগুলো দেখেন এবং আশা করি খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন, কারণ আপনাদের সংখ্যার উপরেও অনেক কিছুই নির্ভর করে, আপনাদের বসার ভেন্যু বা আপনাদের ম্যানেজমেন্ট, এই সমস্ত কিছু আমরা সেইভাবে অ্যারেঞ্জ করতে পারি। এবং অবশ্যই সবাই ব্যাপারটা শেয়ার করবেন, সবাইরে জানান, যত বেশি মানুষ আমাদের মধ্যে থেকে সাইন্টিফিক হবে, সত্যিকারে হোমিওপ্যাথি বুঝবে, আমার স্বাস্থ্য, আমার সন্তানের স্বাস্থ্য, আমার পরিবারের স্বাস্থ্য তত বেশি নিরাপত্তা লাভ করবে। এটা কিন্তু আপনারা মনে রাখেন, আমাদের নিজেদের স্বার্থেই করা দরকার। তো আমি কিছুক্ষণ পর আপনাদের কমেন্টসে যাব, আমার আলোচনাটা প্রায় শেষের দিকে, শেষ হলে আমি কমেন্টসে যাব। আমি আগে অ্যাফোরিজমটা শেষ করতেছি। তো যাই হোক, আমরা এক্সাক্ট অ্যামাউন্ট অফ বুঝলাম ডোজ এবং প্রপারলি টাইম দ্য রিপিটেশন অফ ডোজ। দেখেন একটা বিরাট শাখা এটা, এই প্রপারলি টাইম দ্য রিপিটেশন অফ ডোজ। বহুদিনের চিকিৎসার থেকে আমি জানি আজকে আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিতে সবচেয়ে সর্বনাশা ভুলটা হয় এই জায়গাটায়, যে প্রপারলি টাইম দ্য রিপিটেশন অফ ডোজ। কোন সময় রিপিটেশন করতে হবে? এই যে বললাম যে সাব অ্যাকিউটে দিনে এই 202 বার, কেউ 15 মিনিট পর পর, এটা কিন্তু এই আন্দাজি দিলে হবে না। এটার কিন্তু একটা সাইন্টিফিক বেসমেন্ট আছে, যেটা হানিম্যান শিখাইছেন এবং আমাদের শাস্ত্রে যা সুস্পষ্ট ভাবে বিবৃত আছে, এবং আমাদের তা আয়ত্ত করতে হবে। কিন্তু আমার প্রশ্ন, আমাদের কতজন সেই ওই যে বললাম না শুরুতে, সততা একটি মহত্বপূর্ণ গুণ। আপনি সততাও জানেন না, আপনি মহত্ব জানেন না, আপনি গুণও জানেন না, আপনি এই লাইনের বুঝবেন নাকি? ঠিক এরকম আমাদের এই ফান্ডামেন্টাল বেসিকটার মধ্যেই কনসেপ্টে গন্ডগোল। আমরা হোমিওপ্যাথির সায়েন্স না বুঝে যদি ফিলোসফি বুঝি, যদি কলা বুঝি, এবং এই সায়েন্সের এই বিষয়গুলো ক্লিয়ার প্রিন্সিপালস গুলো যদি আমাদের আয়ত্ত না হয়, সেইখানে আমাদের মাধ্যমে এই সাইন্টিফিক্যালি ডোজ রিপিটেশন আশা করা বাতুলতা, পাগলামি। তো যাই হোক, হ্যানিম্যান কিন্তু কি করলেন, কিভাবে প্রয়োগ করতে হবে তার 60টা অংশ দেখাই দিলেন। প্রথমে সিলেকশন অফ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রেমেডিস অ্যান্ড প্রিপেয়ার দ্য মেডিসিন এক্স্যাক্টলি অ্যাজ রিকোয়ার্ড, তৈরি করা। 3 নাম্বার হইল গিভিং এক্সাক্ট অ্যামাউন্ট রিকোয়ার্ড, মানে সঠিক ডোজ, এবং টাইমলি রিপিটেশন, প্রপারলি টাইম দ্য রিপিটেশন ডোজেস। রিপিটেশনটা কিরকম হবে? তাহলে এই 4টা জিনিস যখন আপনি, এটা কিন্তু আবারও কইতাছি, আমার মুখের কথা না, এই যে হানিম্যান এই যে যখন লিখলেন, বি অ্যাওয়ার অফ হাউ টু অ্যাডাপ্ট হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন টু হোয়াট হি হ্যাজ discerned to be undoubtedly diseased in the patient। অর্থাৎ আমাদের যে কম্পোনেন্ট, সিলেবাসের কম্পোনেন্টের 3 নাম্বার জায়গায় যায় তিনি কইলেন কি, এই জায়গাটাই যে কিভাবে প্রয়োগ করতে হবে, এটা শিখবা তুমি অ্যাকর্ডিং টু ক্লিয়ার প্রিন্সিপালস। হানিম্যান আমগো সিলেবাসে এটা উল্লেখ করে দিলেন যে এটা শিখবা তুমি অ্যাকর্ডিং টু ক্লিয়ার প্রিন্সিপালস। এবং এইটা এই যে জিনিসটা, যে ডিজিজ, রোগাক্রান্ত ব্যক্তিতে ওষুধ শক্তি প্রয়োগ, এটার জন্য আবার এই যে অ্যাকর্ডিং টু ক্লিয়ার প্রিন্সিপালস অনুযায়ী তোমার কি কি করতে হবে, সেটার ব্যাপারে তিনি বইলা দিলেন ওই 4টা কথা, যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন অ্যাজ রিকোয়ার্ড, এক্সাক্ট অ্যামাউন্ট রিকোয়ার্ড, প্রপার রিপিটেশন। আমি কি বুঝাইতে পারছি কিনা? এর সাথে তো সুস্পষ্ট বক্তব্য, কঠিন তো কিছু না। কঠিন আমার কাছেও যদি আমি কথা নিবান না চাই, এটা যা লেখা আছে তা যদি আমি বলি যে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে এটা কঠিনও না, কিছুই না। এইবার কথা হচ্ছে, তারপরে তিনি বললেন, ফাইনালি দ্য ফিজিশিয়ান মাস্ট নো দ্য অবস্টাকল টু রিকভারি ইন ইচ কেস অ্যান্ড বি অ্যাওয়ার অফ হাউ টু ক্লিয়ার দ্যাম অ্যাওয়ে সো দ্যাট দ্য রেস্টোরেশন অফ হেলথ মে পার্মানেন্ট। এই কথাটা এক লাইনে হইলেও, এটাই শেষ লাইন, এরপর আমরা সমাপ্তির দিকে যাব, আপনাদের প্রশ্ন উত্তরে যাব। কিন্তু এই শেষ লাইনটা মোটেও অবহেলা করেন না, অনেক বড় কথা বলা, অনেক বড় কথা বলা। কি বড় কথা বলা? তিনি বলতেছেন লাস্টে যে অবশেষে, মানে সবশেষে বা চূড়ান্ত ভাবে, যেভাবে আপনি জিনিসটা এক্সপ্রেস করেন না কেন, দ্য ফিজিশিয়ান মাস্ট নো, চিকিৎসককে অবশ্যই জানতে হবে আরোগ্যের পথে বাধা কি কি আছে, আরোগ্যের পথে কারা বাধা দেয়,
and be aware of how to clear them away, এবং তাকে কিভাবে দূর করতে হবে। দেখেন ওই সিমটমস যে ওষুধ দিলেন এতে শেষ হলো ব্যাপারটা, কিন্তু এরকম বলতেছেন না, আনি মেনান আর একটা লাইন করে ফেললেন। তিনি বললেন যেমন মায়াজম, আমরা পরে মায়াজম কি সেটা বুঝবো ইনশাল্লাহ। আরোগ্যের পথে বাধাটা কি? একটা হলো মায়াজম, এরকম আরো বেশ কিছু বাধা আছে। আমাদের মনের জায়গায় কিছু বাধা আছে, আমাদের শরীরের জায়গায় কিছু বাধা আছে, আমাদের ইমোশনের জায়গায় কিছু বাধা আছে, এবং সেই বাধাগুলা না পৃথিবীর এমন কোন বিষয় নাই যেটা আপনাকে জড়িত না। যেমন ধরেন কোন কোন লোক ড্যাম ঘরে গেলে তার ওষুধ অ্যান্টিডোট হয়ে যায়, কেউ ইলিশ মাছ খাইলে পরে এমন অ্যালার্জি হয় বা ওষুধ অ্যান্টিডোট হয়, কফি খাইলে কেউ ওষুধ অ্যান্টিডোট হয়, এগুলো খাদ্য মাদ্যর মধ্যে। এবার কেউ যদি খুব বড় ধরনের শক পায়, এগনেশিয়া রোগীতে পরিণত হয়ে যায়, ইমোশনের দিক দিয়েও বাধা তৈরি হইতে পারে। মায়াজমেটিক বাধার কথা তো বলছি, মনের দিক দিয়ে বাধা তৈরি হইতে পারে যে তার এমন কিছু মেন্টাল ডিসফাংশন থাকতে পারে যে তার আরোগ্য বংশসূত্রে, জন্মসূত্রে অটিজম, জন্মসূত্রে পাওয়া সিজোফ্রেনিয়া, এইরকম ইমোশনের জায়গাতে হাজব্যান্ড সিনড্রোম, তারপরে ইমোশনাল ডেথ থাকতে পারে। এইরকম আরো বহু ধরনের বাধা আছে যেগুলো একজন, আর এই জ্ঞানগুলো অর্জন করার জন্য যখন একজন চিকিৎসক চিন্তা করবো যে আমি পড়তাছি হলো হোমিওপ্যাথিক সায়েন্স, আমি কেন সমাজতত্ত্ব পড়ুম, আমি কেন ধর্ম সম্বন্ধে পড়ুম, আমি কেন সামাজিক ব্যবস্থা সম্বন্ধে পড়ুম, আমি কেন ইকোনমিক সম্বন্ধে পড়ুম, যে এই কথাটা বলবো তার পক্ষে ধরা খাওয়ার সম্ভাবনা প্রচুর। কারণ হচ্ছে মানুষের জীবনের সাথে যা সম্পৃক্ত তার সম্বন্ধে আমাদের, যা মানুষের জীবন সমৃদ্ধ করে অথবা কি করে পদস্খলিত করে বা ক্ষতিগ্রস্ত করে, এইরকম যে কোনো কিছু সম্বন্ধে আমাদের জানতে হবে যদি আমরা মানুষের মেরামত করতে চাই। ধরেন আপনার দুনিয়াতে আপনার চিন্তা করতেছেন যে একজন মানুষকে যদি ভালো করতে যায়, মানে সাপোজ আপনি একটা জায়গার রক্ষক, আপনি আপনার লোকগুলার ব্যাপারে আপনার ধারণা আছে দুনিয়াতে অস্ত্র বলতে খালি চাকু, এখানে যে চাপাতি আছে, এখানে যে বন্দুক আছে, এখানে যে বোম আছে, এগুলা সম্বন্ধে আপনি ধারণা রাখেন না। এবং আপনি আপনার এমন প্রিসিয়াসনেস, এমন জ্ঞান অর্জন করলেন যে চাকু দিয়ে আপনার লোকের কেউ মারতেই পারবো না কোনোদিন, সাংঘাতিক জ্ঞান আপনি অর্জন করছেন। কিন্তু একজন লোক ফটকা নিয়ে এলো, আপনার ওনে আর কোনো জ্ঞান নাই, আপনি শেষ। কথাটা বুঝছেন কিনা? একজন মানুষ কি কেন রোগাক্রান্ত হয়, তার মন কেন রোগাক্রান্ত হয়, তার আবেগ কেন রোগাক্রান্ত হয়, কি কি জিনিস আপনি জানেন। একজন মানুষের মন, যখন আমরা এগুলা পড়বো সামনে, মন আক্রান্ত হইলে পরে তার শরীর আক্রান্ত হইতে পারে, শরীর আক্রান্ত হইলে তার মন আক্রান্ত হইতে পারে, আবেগ আক্রান্ত হইলে যে কোনো জায়গায় আক্রান্ত, এইরকম। তা আমাদের এখানে প্রভাবক, ইনফ্লুয়েন্সার কে কে আছে? আমার মন, আমার আবেগ, আমার শরীরে প্রভাব বিস্তার করতে পারে কে? কে পারে? চাঁদ পারে। হ্যাঁ, যে পূর্ণিমার রাত্রে, অমাবস্যার রাত্রে আমেরিকাতে 3 গুণ পুলিশ মোতায়েন করতে হয়, কারণ এই দিনগুলাতে মানুষের অপরাধ প্রবণতা বাইরে জায়গা। তাহলে সিম্পল যে চাঁদ, এবার বিজ্ঞানীরা আবিষ্কার করছে সৌর কলঙ্ক। আকাশে যে সৌর কলঙ্ক হয়, সৌর ঝড় হয়, সেই সৌর ঝড় মানুষের যুদ্ধ বিগ্রহ, মিজাজ, দুর্ভিক্ষ এগুলাতে প্রভাব রাখে, বৈজ্ঞানিক গবেষণা আছে। এই ঘন্টা তো আপনার রাখতে হবে, আমাদের পক্ষে থাকুক। এইভাবে আমাদের পারিপার্শ্বিকতায় যা কিছুই আমার চিকিৎসার সাথে সম্পৃক্ত কাজে একজন, এই কারণে বিতল কাজ করেন যে একজন চিকিৎসককে কিউরিয়াস হইতে হয়। আগে একজন ব্যক্তির মধ্যে থেকে জানতে হয় তার প্রবলেমটা কি, তারপর সেই প্রবলেম দূর করার জন্য যে জ্ঞান দরকার তা অর্জন করতে হয় এবং তার সঠিকভাবে প্রয়োগ করতে হয়। এই হানিম্যান এই কথাটার এই পুরো ব্যাপারটাই সিলেবাসের অন্তর্ভুক্ত করে দিলেন। তিনি বললেন যে চিকিৎসককে আরোগ্যের জন্য যা কিছুই অবস্ট্রাকল, যা কিছু, ওই যে ওই সময় তেজস্ক্রিয়তা ছিল না, এখন তেজস্ক্রিয়তা আইছে, তো এটা কতটুকু, কাকে অবস্ট্রাকল করব, কেন করব, কিভাবে করব। আমার একটা পেশেন্টে কেমোথেরাপির রোগীর রেডিয়াম ব্রোম দিতে হয়েছে, কেন রেডিয়াম ব্রোম, কেমোথেরাপির সাথে এটা সম্পর্কটা কি বুঝতে হবে। তাহলে এইভাবে আমাদের আসলে এই সিলেবাসটা এই জায়গা দিয়ে একটা ব্যাকডোর, মানে এটা কিন্তু ইনফিনিট। আমাদের এই সমাজ, পারিপার্শ্বিকতা, পরিবেশের সাথে সাথে আমাদের সিলেবাসে এই জ্ঞানগুলো অন্তর্ভুক্ত। একজন হোমিওপ্যাথের অবশ্যই এনভায়রনমেন্ট সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, অবশ্যই তার সমাজ ব্যবস্থা এবং ধর্ম, তার ইতিহাস, সংস্কার, সামাজিক শ্রেয়বোধ, মূল্যবোধ, মানুষের সম্পর্ক, মনস্তন্ত্র, আবেগগত মিথস্ক্রিয়া অর্থাৎ সাইকোলজি, সাইকিয়াট্রি, এই সমস্ত কিছু সম্বন্ধেই আমাদের যা দরকার। আমি বলতেছি না যে আপনি হারে প্রত্যেক তার বিশাল বিশাল পণ্ডিত, তা না। আমাদের যে দরকার, যে কমন যে জ্ঞানটুকু দরকার, যে কমন সেন্সটা দরকার, সাধারণ যে
বেসমেন্টাল জ্ঞান, অবশ্যই চিকিৎসকের সাধারণ জ্ঞান আর সাধারণ মানুষের সাধারণ জ্ঞান এক সমান হবো না। চিকিৎসকের সাধারণ জ্ঞান অবশ্যই পড়াশোনার ভিত্তিতে গঠিত এবং তা অবশ্যই একটু ভাস্ট, তো এটা অর্জন করতে হবে। হ্যানিম্যান এইভাবে আমাদের সিলেবাসটা দেয়া গেলেন এবং তা কিন্তু অত্যন্ত সুসমন্বিত এবং সাইন্টিফিক। আশা করি এর ব্যাপারে আপনারা দ্বিমত করবেন না। এই হচ্ছে আমার আজকের এই 3 নাম্বার অ্যাফোরিজম নিয়ে আজকের আলোচনা বা ক্লাস। এবং এটা যদি ফিল আপ করতে পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথি। জাস্ট এইটুকু রে বাবা, এইটুকু, এই সিলেবাসটা, এই 3 নাম্বার অ্যাফোরিজমে বলা সিলেবাসটা যদি আপনি কভার করতে পারেন, তাইলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ হোমিওপ্যাথদের একজন হলেন। তো এই হচ্ছে আমার বক্তব্য। এবার আমি আপনাদের অনেক দেরি করছি, মোস্ট প্রবাবলি 1 ঘন্টার উপরে চলে গেছে আজকে, এবং আমি আপনাদের প্রশ্নে আপনাদের কমেন্টসে যাচ্ছি। আসলে সব কমেন্টস তো পড়া সম্ভব না। এখানে অনেকেই শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, দোয়া করেছেন। আমি অন্তর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। যারা দোয়া করেছেন তারা তো আসলে আমাকে আগে ভালোবাসা জানিয়েছেন। কাজেই আমি আশা করি আমি আপনাদের প্রশ্নোত্তরের দিকটাতে যাচ্ছি। শিলা ঘোষের কমেন্টস হচ্ছে, শব্দকে গুরুত্ব সহকারে বিবেচনা করা তো দূরের কথা, এখন তো মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হয় খুব কম ক্ষেত্রে। সত্য কথা বলছেন। চিকিৎসক মানে আমার সামনে মানুষ, আমার টাকার মেশিন নয়, কিংবা আমার সুখ্যাতির কাঠি নয়। আমার তাকে একজন মানুষ, আমাকে ভালো করতে হবে। এই সেন্সটা যদি একজন চিকিৎসকের না থাকে, 1 নাম্বার অ্যাফোরিজমে বলে দিচ্ছেন হ্যানিম্যান, তিনি আসলে চিকিৎসক নন। সর্বোত্তম আরোগ্য এখনো অজানা অনেকের সত্য। হোমিওপ্যাথি রিসার্চ ফ্যাকাল্টিকে সেই সত্যকেই তুলে আনবে ইনশাল্লাহ। একদল সত্যিকারের নিবেদিত হোমিওপ্যাথ হোমিও ডাইজেস্টের এডুকেশন এবং রিসার্চ ফ্যাকাল্টিতে বিদ্যমান। আমি মনে করি আগামীতে বাংলাদেশে একগুচ্ছ সত্যিকারের হোমিওপ্যাথ তাদের সক্ষমতাকে দেখাবেন, সত্যিকারে মানুষকে আরোগ্য করে। এবং আমরা আমাদের এই জার্নিটাতে সবাইকে আহ্বান করতেছি, আসুন ঐক্যবদ্ধভাবে একভাবে একসাথে কাজটি করি। আপনি নিজে উন্নত হন, আমার দেশের মানুষ উন্নত হোক, আমার দেশ উন্নত হোক, জাতি উন্নত হোক, এটাই আমাদের সব সময়ের আহ্বান। ধন্যবাদ শিলা ঘোষ। মোহাম্মদ রফিকুল ইসলাম বলছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা আলোচনা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তাই হয় তবে যত বেশি সম্ভব মানুষের কাছে ছড়ানোর আহ্বান রইল। কারণ সত্যিকারে আমার প্রতিবেশী, আমার পাশের লোক যদি ভালো ডাক্তার না হয়, আমার পরিবার নিরাপদ নয়। কিন্তু ধন্যবাদ রফিকুল ইসলাম। ডাক্তার মুসাম্মদ শামসুন নাহার লাইভে যে পরিমাণ উপস্থিতি লক্ষ্য করছি, তাতে মনে হয় বেশিরভাগ হোমিওপ্যাথিক চিকিৎসক হোমিওপ্যাথি যে একটি বিজ্ঞান, সেই বিষয়ে তারা প্রচুর জানে, অথবা এটাকে বিজ্ঞান হিসেবে জানার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না। মনে হয় তারা অর্গাননকে এত ভালো করে জানে যে সেটা আর জানার প্রয়োজন নেই। বরং ম্যাট্রিয়া মেডিকার কোনো আলোচনা হলে সেখানে পঙ্গপালের মতো হুমড়ি খেয়ে পড়ে। অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন হোমিওপ্যাথিক লিটারেচার ইজ দ্য থিওরি অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অ্যান্ড বেসমেন্টাল ফিলোসফি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এর উপরে আপনার চিন্তার পরিসর পরিধি গুলো নিশ্চিত হয়। সেই চিন্তার কোয়ালিটি হচ্ছে সায়েন্স। এবার সেই চিন্তাটা, আমি যে চিন্তাটা করতেছি, এটা সত্য কি মিথ্যা তার নির্ণয়, তা সিদ্ধান্ত, সেই কনক্লুশনে আসার জায়গাটা হচ্ছে সায়েন্স, সায়েন্টিফিক মেথোডোলজি। তো কাজেই এই ম্যাট্রিয়া মেডিকা জেনে মানুষকে আরোগ্য করবে, মানে ম্যাট্রিয়া মেডিকা যার মূল জ্ঞান মানুষকে আরোগ্য করার ক্ষেত্রে, সে আসলে কেসের বারবার ডিসরাপ্ট। এটা শুধু আমাদের কথা না, আপনি দেখবেন লুকডি শিপার তিনি তার বইতে বলেছেন যে একজন চিকিৎসক যদি ফার্স্ট প্রেসক্রিপশন খুব ভালো করে কিন্তু ম্যানেজমেন্ট জানে না, সে আসলে রোগী ভালো করতে পারবে না। কিন্তু যে ফার্স্ট প্রেসক্রিপশনে যদি দুর্বল থাকে, কিন্তু যদি সে ম্যানেজ করতে পারে, তাহলে শেষ পর্যন্ত সেই রোগীটাকে হয়তো আরোগ্য করতে পারবে। তো এই ব্যাপারটি হচ্ছে আপনার ম্যানেজমেন্ট শুরু থেকে শেষ জানতে গেলে আপনাকে ওই ম্যাট্রিয়া মেডিকা তেমন বেশি হেল্প করবে না। আপনাকে থিওরি জানতে হবে, আপনাকে অর্গানন জানতে হবে, দ্য সাইন্টিফিক অ্যান্ড ফিলোসফিক্যাল বেসমেন্ট অফ হোমিওপ্যাথি জানতে হবে। তো যাই হোক, আসলে কে কি ভাবে এটা তো আসলে আমি জানি না। উপস্থিতি কম, এটা সত্য, যে প্রিসিয়াস, যে মূল্যবান বিষয়গুলো উত্থাপন হচ্ছে বা হতে যাচ্ছে,
সে তুলনায় আসলে আমাদের কমিউনিটির রেসপন্স কম। তো যাই হোক, সত্যিকারে যদি 5 জনও এটাকে অনুধাবন করতে পারে এবং মানুষের আরোগ্যের কাজে জ্ঞানকে ব্যবহার করতে পারে, সেটাও কিন্তু সার্থকতা। সবসময় সংখ্যাই সবচেয়ে বড় কথা নয়। তবে আপনার ভালোবাসা আপনার এই কমেন্টটিতে প্রকাশ পাচ্ছে। ধন্যবাদ ডক্টর মোসাম্মদ শামসুন নাহার, মানে আপনার পরিচ্ছন্ন একটি কমেন্টের জন্য। এরপর শাহিনুর আলম, অনেক অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর একটি আলোচনা উপস্থাপনের জন্য। প্রতি সপ্তাহেই হচ্ছে এবং প্রত্যেকেই আহ্বান থাকলো যে আসলে ওই গত সপ্তাহে যেমন বিতুল কাছের একটা ওয়েবিনার ছিল, এরকম খুব ইমার্জেন্সি বা জরুরি সিচুয়েশনে হয়তো বাদ পড়তে পারে, আদারওয়াইজ এই ক্লাস বাদ পড়ার কোনো কথা নয়, রেগুলারই হবে এবং প্রতি শনিবার দিন 9:40-এ। আমি আশা করব প্রত্যেকেই আপনারা তো আসবেন, সেটা তো অবশ্যই, সেই সাথে প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করবেন অন্ততপক্ষে 1 জন বা 2 জন লোক প্রতি সপ্তাহে সংখ্যাটা বৃদ্ধি করার জন্য। এই ক্লাসের সংখ্যা যত বাড়বে, বিশ্বাস করেন আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিতে সচেতনতার মাত্রাও তত বাড়বে, কারণ এটা আমাদের বেসিক ক্লাস, যা আমার জানা মতে বাংলাদেশের কোন কলেজেই হয়তো এই ক্লাসটা ঠিক যে আঙ্গিকে করানোর কথা বা যে ফান্ডামেন্টাল নলেজের উপরে ভিত্তি করে করানোর কথা, আই ডোন্ট নো যে কোন কলেজে আদৌ তা হয় কি না পরিপূর্ণতা নিয়ে। কাজে এই ক্লাসটা আমি বলবো আমার ক্লাস বলে কথা নয়, আমরা যে অ্যাসপেক্ট থেকে যাচ্ছি এটাও সামান্য, যে হোমিওপ্যাথির সাইন্টিফিক পার্সপেক্টিভ এবং হ্যানিম্যানের যে দৃষ্টিকোণ ছিল এই ব্যাপারে সেটাকে তুলে আনা। তো আমি আশা করব যে আপনি চাইবেন যে এই প্রত্যাশাযুক্ত ব্যক্তি, মানে এই সক্ষমতাযুক্ত ব্যক্তি আমাদের মধ্যে আরো তৈরি হোক। ধন্যবাদ শাহিনুর আলম। এরপর ফারজান আক্তার লিখছেন, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা, আমাদের মতো স্টুডেন্টদের জন্য রূপপ্রেরণা হয়ে থাকবেন স্যার, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। আপনার দোয়া আমি অ্যাপ্রিশিয়েট করছি এবং আমার একটা প্রার্থনা বা আপনাদের কাছে একটা অনুরোধ, স্টুডেন্টদের মধ্যে আমার এই ভিডিওগুলো, আমার এই লাইভটা ছড়িয়ে দিন। এটা আপনাদেরই করতে হবে, স্টুডেন্টদেরই করতে হবে। আপনাদেরই কানেকশন আছে, আপনাদের গ্রুপ আছে, আপনাদের বিভিন্ন যোগাযোগ আছে। স্টুডেন্টরা আপনারা যদি আপনাদের সহপাঠীদের, একটা সময় অনেকেই হয়তো বয়স কম বুঝতে পারেন না, কিন্তু একটা সময় বুঝবেন প্রফেশনাল লাইফে আমরা আসলে চাই যে আমাদের আশেপাশের মানুষগুলো অন্তত পক্ষে আমরা যেন কথা বলতে পারি, একই ধরনের জ্ঞান যেন আমাদের মধ্যে থাকে। একটা সময় অভাব ফিল করবেন যে আরো আপনি যদি ভালো হোমিওপ্যাথ হন এবং আপনার আশেপাশে যদি ভালো হোমিওপ্যাথ না থাকে, নিশ্চিত থাকেন একটা সময় আপনি আফসোস করবেন। একটা কমিউনিটি তৈরি করুন যাদের নিয়ে আপনি সারা জীবন কথা বলতে পারবেন, যাদের সাথে ডিসকাস করতে পারবেন, নতুন প্রবলেম নিয়ে ইনভেস্টিগেশন করতে পারবেন, গবেষণা করতে পারবেন। বাংলাদেশে একটা স্বার্থপরের কালচার তৈরি হয়েছে যখন রোল নাম্বার 1, 2, 3, 4 করে ঠিক করা হয়েছে। এটা হচ্ছে স্বার্থপরের কালচার। আমি ছোট্টবেলায় শিখি সবাইকে লাথি মেরে ফেলে আমাকে এক হতে হবে, তাইলে আমার বাবা মা ভালো বলবে, আমার সমাজ ভালো বলবে। সত্যিকারের শিক্ষা কিন্তু এটা না, জাপানে কিন্তু এটা নেই। এই 1, 2, 3, 4 এটা কিন্তু খুবই ভুল শিক্ষা ব্যবস্থা। ইভেন ক্যাডেট কলেজগুলোতে এখানেও কিন্তু তারা এইটা ফর্মুলাটা অনুসরণ করে না। তাদের কথা হচ্ছে সবচাইতে দুর্বল যে ব্যক্তি তাকে সবচাইতে সবল যে ব্যক্তি সে পরীক্ষার আগের রাত্রে নিজের পড়াশোনা বাদ দিয়ে বসে বসে শেখায় এবং এটাকে অ্যাপ্রিশিয়েট করা হয় এবং এই কারণে তাদের রেজাল্ট কিন্তু প্রতি বছরই এক্সট্রা অর্ডিনারি হয়। তো কথা হচ্ছে আমাদের কমিউনিটিকে যদি আমরা নিজে শ্বাস প্রশ্বাস নিতে চাই, সেখানে আসলে আপনারা যদি এই ব্যাপারটিকে জনপ্রিয় করতে না পারেন, তুমুল ভাবে ছড়িয়ে দিতে না পারেন, আপনি নিজেই শ্বাস নিতে পারবেন না। পরে বলবেন শাহিন স্যার বলতো কিন্তু শুনি নাই, আসলে সত্য। ধন্যবাদ ফারজান আক্তার, এটা আপনার কাছে আমার অনুরোধ, আপনি না শুধু আপনার মতো যারা স্টুডেন্ট আছেন প্রত্যেকের কাছে অনুরোধ। মাসুম রহমান স্যার, আপনি আমাদের দেশের সম্পদ, আমরা প্রত্যেকেই আমাদের দেশের সম্পদ, আমি একা নই, আপনিও আমাদের দেশের সম্পদ। কথা হচ্ছে যে যা হয় বেশিরভাগ সময় যে সঠিক কাটিং করার মাস্টার যদি না থাকে, হীরা সেই কয়লার নিচে পড়ে থাকে সেই প্রত্যন্ত এক পাহাড়ি খাদের ভিতরে। তা আমাদের দেশে আসলে জহুরি বা এগুলোকে কাটিং করার মাস্টার কম, হীরা আমাদের দেশে প্রচুর। আমাদের হোমিও ডাইজেস্ট কিন্তু সেই কাটিং এর কাজটি করছে। প্রশ্ন হচ্ছে আপনি তা করতে দিবেন কিনা, আপনি সম্মত আছেন কিনা। যদি থাকেন তাহলে আপনিও আমাদের দেশের সম্পদ। আমি আলাদা করে কিছু নয়, আমি শুধু আমার কাজটা ঠিক মতো করার চেষ্টা করছি, তাও সম্পূর্ণরূপে পারছি না। কিন্তু আপনারা যদি
আপনাদের কাজগুলোকে ঠিক মতো করেন, তাহলে দেশের চিত্র পাল্টে যাবে অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ মাসুম রহমান, এবং আমার সম্বন্ধে এত উচ্চ ধারণা রাখার জন্য আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শ্যামল বণিক বলছেন শুদ্ধ হলো প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং এস কে সাহা বলেছেন খুব সহজভাবে অল্প কথায় গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা আমাদের বোধের ধন্যতা, সত্য। থ্যাংক ইউ এফরিজমে জর্জবিতুল কাসারের লেভেল অফ হেলথ প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়, এই কথাটাও সত্য। লেভেল অফ হেলথ তত্ত্বটি অ্যাকচুয়ালি আমাদের এগুলো আসবে আমাদের পরবর্তী এফরিজমের আলোচনায়। আমি অনেকে এখন বললে অনেকে কনফিউজড হবেন। তপন কুমার বলেছেন এমন একজন মানুষ অর্গানন লিখেছেন যিনি সময়ের সেরা গতানুগতিক চিকিৎসক, বেশ কয়েকটি ভাষার উপর চরম দখল, চিকিৎসা শাস্ত্রের ইতিহাসের ব্যাপারে বিজ্ঞ, রসায়ন বিষয়ের পণ্ডিত, পৃথিবীর বিভিন্ন দর্শন সম্বন্ধে জ্ঞাত, এবং বিশেষ করে এমন মানুষ যিনি কোনো বিষয় প্রমাণ ছাড়া দেন না, মানে বিজ্ঞানী। তার লেখা বই পড়ছি আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে। একদম পারফেক্ট ডেসক্রিপশন, যে এই সত্যিকারে কিন্তু কমই বলেছেন তপন কুমার, একদম বেসিকটা বলেছেন। ওই মানুষের বই আমি মানব, এই কথা এই আনিমেটা বলে যাকে আমার মতে করে বলবো, এই অবস্থা চমৎকার ভাবে তুলে ধরেছেন তপন কুমার, ধন্যবাদ আপনাকে আপনার এই সাপোর্টিভ বক্তব্যের জন্য। এবং উমর ফারুক প্রিন্স বলছেন অমূল্য বক্তব্য, হোমিওপ্যাথি শিখতে এসে নতুন অবস্থায় এমন দিশা পাওয়া সত্যি খুব সৌভাগ্যের। ধন্যবাদ স্যার। আমিও বলবো, আমার কথা বলে কথা নয়, আমাদের যে বিষয়টি আমরা উপস্থাপন করছি সত্যিই তা, এটা আমি একসাথে একদম আপনার সাথে একমত ভাবে বলবো যে এইরকম ক্লাস পাওয়া বা এই ডিরেকশন পাওয়া আমরা তো পাইনি, কাজেই আমরা আফসোস করতেছি এখন, এবং সেই ঘাটতিটা পূরণ করার জন্য এত কিছু করতেছি। তো আমি বলবো যদি তা বুঝে থাকেন এটাকে জাস্ট সরিয়ে দিন। কিছু মানুষ যেন আমাদের কমিউনিটিতে থাকে যারা হোমিওপ্যাথি বুঝে, হোমিওপ্যাথি সত্যিকার ভাবে করে, মানুষ আরোগ্য করে, মানুষ তাদের প্রশংসা করে। হোমিওপ্যাথি যে কত বড় বিজ্ঞান এবং কত এক্সট্রা অর্ডিনারিলি ইন্টারেস্টিং সায়েন্স, এবং কি সিরিয়াস ভাবে প্র্যাকটিক্যাল, অ্যাকচুয়ালি আপনি সেভাবে মানে সঠিক হোমিওপ্যাথি না করলে বুঝতে পারবেন না। তো ঠিক আছে, আমি আপাতত এই কয়টি, আরো তো অনেক কমেন্ট দেখছি অ্যাকচুয়ালি, কিন্তু সময় অনেক হয়ে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টা, আজকে আর লম্বা করবো না।